আজকের ক্লাসের টপিক হচ্ছে ইন্ডেক্সিং এবং হ্যাশিং। আমরা এই টপিক সম্পর্কে জানবো এবং সর্বশেষ কিছু কুয়েরি দেখার চেষ্টা করব। তো এখন দেখো, এই চ্যাপ্টারটাতে আমরা মোটামুটি কি জানতে যাচ্ছি আর কি। আমরা ইন্ডেক্সিং হ্যাশিং সম্পর্কে বেসিক কনসেপ্ট জানবো, অর্ডার ইন্ডেক্স, বি ট্রি, বি প্লাস ট্রি এবং হ্যাশিং এবং টুকটাক কিছু এসকিউএল দেখবো আর কি আমরা ইন্ডেক্সিং এবং হ্যাশিং এর। প্রথমে আসো একদম বেসিক কনসেপ্টে। তো ইন্ডেক্সিং এবং হ্যাশিং আসলে কেন দরকার? তো এক কথায় যদি বলি, আসলে আমাদের সার্চিং ফাস্টার করার জন্য, অর্থাৎ আমরা যে অনেকগুলো ডেটা থাকলে তাদের যাতে খুব অল্প সময় ফেচ করতে পারি এটার জন্য। তো ইন্ডেক্সিং এর সবচেয়ে ভালো একটা উদাহরণ যদি দেওয়া হয়, আসলে আমরা জানি যে বইয়ের শুরুতে একটা ইয়ে থাকে, কিংবা লাইব্রেরিতে আমাদের একটা অথরের ক্যাটালগ থাকে বই ফাইন্ড আউট করার জন্য। তো এটা হচ্ছে ইন্ডেক্সিং। তো এটা হচ্ছে বইয়ের শুরুতেও ইন্ডেক্সিং থাকে যে কোনো একটা বইয়ের, যাতে খুব দ্রুত যে কোনো একটা টপিকে চলে যাওয়া যায় বা চ্যাপ্টারে যাওয়া যায়, কিংবা আমাদের লাইব্রেরিতে একটা অথরের ক্যাটালগ থাকে যেখানে খুব সহজে আমরা কোনো একজন অথরের বই ফাইন্ড আউট করতে পারি। তো এই দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে ইন্ডেক্সিংটা বুক ইন্ডেক্স বা লাইব্রেরির ক্যাটালগ যেটাই হোক না কেন, এগুলো দিয়ে আসলে সার্চিংটাকে সহজ করে দেয় এবং সার্চিংটাকে ফাস্টার করে দেয়। এটাই হচ্ছে আসলে আমাদের ইন্ডেক্সিং। তো ডাটাবেজও ঠিক একই রকম, আমার যখন হিউজ ডেটা থাকবে তখন আমাকে ফাইন্ড আউট করার জন্য খুব সহজে ইন্ডেক্সিং দরকার। সে ফর এক্সাম্পল আমার কোথাও 1 লাখ ডাটা আছে। বর্তমান যুগে আসলে 1 লাখ ডাটা খুব একটা টাফ কিছু না, থাকতেই পারে। সো 1 লাখ ডাটা থেকে আমি খুব সহজে যাতে আমার ডিজায়ার্ড কিছু খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি। সো তখন আমি এই জন্য আমরা আসলে ইন্ডেক্সিং ইউজ করব। তো ইন্ডেক্সিং এর শুরুতে দেখো, প্রথমে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ যে সার্চ কি। সার্চ কিটা হচ্ছে আসলে যেই অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউট বা কম্পোজিট যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো আমরা আমরা সার্চ কি বলবো আর কি, অর্থাৎ যেই অ্যাট্রিবিউটগুলো দিয়ে আমরা রেকর্ডটা সার্চ করব এটাকে আমরা সার্চ কি বলবো। এরপরে দেখো ইন্ডেক্স যে ফাইল আছে সেই ইন্ডেক্স ফাইলের স্ট্রাকচার দেখো, এর দুইটা অংশ থাকে। দেখো, লেফটে আছে তোমার সার্চ কি এবং রাইটে আছে তোমার পয়েন্টার। তো আমরা জানি যে সার্চ কি হচ্ছে আসলে অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউটস, আর পয়েন্টার হচ্ছে গিয়ে সেই পয়েন্টারটা যেটা সরাসরি আমার অরিজিনাল ফাইলে গিয়ে পয়েন্ট করে থাকবে। তো এখানে পরবর্তীতে বলা আছে যে ইন্ডেক্স ফাইল আর টিপিক্যালি মাচ স্মলার দেন দ্য অরিজিনাল ফাইল। সো ইন্ডেক্স ফাইলটা আসলে আমাদের যে অরিজিনাল ফাইল আছে তার চেয়ে স্মলার। সো দুই ধরনের বেসিক ইন্ডেক্স আছে, একটা হচ্ছে অর্ডার ইন্ডেক্স যেখানে সার্চ কিগুলো সর্টেড অর্ডারে থাকবে, আর একটা হচ্ছে হ্যাশ ইন্ডেক্স বা ইন্ডিসেস আর কি, ইন্ডেক্সের প্লুরাল ফর্ম। সো হ্যাশ ইন্ডেক্স হচ্ছে আসলে একটা হ্যাশ ফাংশন থাকবে, ওই হ্যাশ ফাংশনের উপর বেস করে আমরা আমাদের যেই সার্চ কিগুলো আছে এগুলোকে বিভিন্ন বাকেট বা বাকেট একটা ব্লক হতে পারে। সো বাকেটের মধ্যে আমরা ওই সার্চ কিগুলো ডিস্ট্রিবিউট করবো আর কি, সেটা হচ্ছে যে কোনো একটা হ্যাশ ফাংশনের উপর বেস করে। তাহলে আমরা বেসিক কনসেপ্ট যেটা গিয়ে দাঁড়ালো, আমার ইন্ডেক্স ফাইলের মধ্যে একটা সার্চ কি থাকবে, অর্থাৎ যে অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটস যেগুলো যারাই থাকুক না কেন ওটা দিয়ে আমরা সার্চ করব, স্পেসিফিক একটা ইয়ে হতে পারে, ডেটা হতে পারে। আর পয়েন্টার হচ্ছে গিয়ে একটা পয়েন্টার, যেটা ওই পয়েন্টারটা ওই সার্চ কিকে ওই ডাটাবেজের যে রেকর্ড আছে অর্থাৎ ওই রেকর্ডে গিয়ে সরাসরি গিয়ে পয়েন্ট করবে। তো ইন্ডেক্স ফাইল অবশ্যই আমার যে অরিজিনাল ফাইল আছে এটার তুলনায় স্মলার সাইজ হয়। আর দুই ধরনের বেসিক ইন্ডেক্স আছে, একটা হচ্ছে অর্ডার ইন্ডেক্স আর একটা হচ্ছে হ্যাশ ইন্ডেক্স। অর্ডার ইন্ডেক্স হচ্ছে গিয়ে সর্টেড অর্ডারে আমার সার্চ কিগুলো থাকে, আর হ্যাশ ইন্ডেক্স হচ্ছে আমার একটা হ্যাশ ফাংশন থাকে, ওই হ্যাশ ফাংশনের উপর বেস করে আমি বিভিন্ন বাকেটে আমরা ডিস্ট্রিবিউট করি। তো পরের স্লাইডে আসো। তো ইন্ডেক্স ইভালুয়েশন ম্যাট্রিসেস। সো দেখো আমরা কি কি প্যারামিটার উপর ভিত্তি করে আমরা ইন্ডেক্সকে ইভালুয়েট করব। এক হচ্ছে অ্যাক্সেস টাইপ সাপোর্টেড, কি ধরনের ভ্যালু, স্পেসিফিক ভ্যালু বা রেকর্ড আমরা ইয়ে করতে যাচ্ছি, অথবা
একটা রেঞ্জের অ্যাট্রিবিউট গুলো একটা স্পেসিফিক রেঞ্জে পড়তেছে কিনা সেটার উপর। অ্যাক্সেস টাইম হচ্ছে গিয়ে কতটুকু সময় লাগতেছে, ইনসার্ট ডিলিট টাইম, এগুলো তো বুঝতেছো যে ডাটা ইন করা ডিলিট করা, এবং স্পেস ওভারহেড হচ্ছে তোমার ওই ইন্ডেক্সটা আসলে কতটুকু স্পেস নিচ্ছে। তো পরবর্তীতে দেখো আমরা ইন্ডেক্সের আরো কিছু ডেফিনেশন জেনে নিই অর্ডার ইন্ডেক্সের। তো প্রথমে দেখো অর্ডার ইন্ডেক্স। অর্ডার ইন্ডেক্স হচ্ছে আমার যে এন্ট্রি গুলো আছে এগুলো একটা সর্টেড অর্ডারে থাকবে সার্চ কি অর্থাৎ। দেখো অথর ক্যাটালগ ইন লাইব্রেরি, এটা হচ্ছে একটা উদাহরণ। যেমন অথর ক্যাটালগে কি হয়, আমার অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট করা থাকে। সো অর্ডার ইন্ডেক্স হচ্ছে কি আমার যে এন্ট্রি গুলো আছে এগুলো সর্টেড অর্ডারে থাকবে। এরপরে আসো প্রাইমারি ইন্ডেক্স। প্রাইমারি ইন্ডেক্স হচ্ছে এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি থাকবে, অর্ডার অনুযায়ী থাকবে, অর্ডার ফাইল। সো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সার্চ কি গুলো আছে এগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্সিয়াল অর্ডারে থাকবে। তো এই প্রাইমারি ইন্ডেক্সকে ক্লাস্টারিং ইন্ডেক্সও বলা হয়। নিচে আরেকটা জিনিস বলা আছে যে এই যে প্রাইমারি ইন্ডেক্স আছে এটার জন্য যে প্রাইমারি কি দিয়ে আমার ইন্ডেক্সিং করতে হবে এটা নেসেসারি না। সো এরপরে দেখো সেকেন্ডারি ইন্ডেক্স। তো আমরা প্রাইমারি ইন্ডেক্সে জানি যে আমাদের যে সার্চ কি গুলো আছে এই সার্চ কি গুলো একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে থাকবে। এটা প্রাইমারি ইন্ডেক্স, এটাকে ক্লাস্টার ইন্ডেক্স বলে। সেকেন্ডারি ইন্ডেক্স হচ্ছে প্রাইমারি ইন্ডেক্সের ভাইস ভার্সা আর কি। এটা হচ্ছে অন্য অর্থাৎ সিকোয়েন্সিয়াল কোনো অর্ডার না হয়ে অন্য যে কোনো অর্ডারে থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে সার্চ কি স্পেসিফাইজ অ্যান অর্ডার ডিফারেন্ট ফ্রম সিকোয়েন্সিয়াল অর্ডার অফ দ্য ফাইল। একটা ফাইলে সিকোয়েন্সিয়াল অর্ডার ছাড়া অন্য যে কোনো অর্ডারে যদি থাকে এটাকে আমরা বলবো সেকেন্ডারি ইন্ডেক্স। এটাকে আমরা সেকেন্ডারি ইন্ডেক্সকে নন ক্লাস্টারিং ইন্ডেক্সও বলে। তো পরবর্তীতে আমরা দেখব যে আমাদের যে মাল্টি লেভেল ইন্ডেক্স আছে বা হ্যাশ ফাংশন যেটা আছে, এই হ্যাশ ফাংশন হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স উদাহরণ। আরেকটা হচ্ছে ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল, যেখানে হচ্ছে অর্ডার সিকোয়েন্সিয়াল ফাইল উইথ এ প্রাইমারি ইন্ডেক্স। প্রাইমারি ইন্ডেক্সের সিকোয়েন্সিয়াল হচ্ছে আবার ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল। তাহলে আমরা মোটামুটি এই স্লাইডটা থেকে যেটা জানলাম যে অর্ডার ইন্ডেক্স হচ্ছে গিয়ে একটা সার্চ কিগুলো একটা সর্টেড অর্ডারে থাকবে। প্রাইমারি ইন্ডেক্স হচ্ছে আমার সার্চ কিগুলো একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে থাকবে। প্রাইমারি ইন্ডেক্সকে আমরা ক্লাস্টারিং ইন্ডেক্সও বলে। তো প্রাইমারি ইন্ডেক্সের জন্য যে প্রাইমারি কি করতে হবে, ইন্ডেক্সিং করতে হবে এমন কোনো শর্ত না। সেকেন্ডারি ইন্ডেক্স হচ্ছে গিয়ে ওই যে প্রাইমারি ইন্ডেক্সে যেরকম সিকোয়েন্সিয়াল অর্ডারে থাকতো সেটা ছাড়া অন্য যে কোনো অর্ডারে থাকবে। অর্থাৎ প্রাইমারি ইন্ডেক্সের যে সিকোয়েন্সিয়াল অর্ডার থাকে ওটা ছাড়া অন্য কোনো অর্ডারে সাজানো থাকলে এটাকে আমরা সেকেন্ডারি ইন্ডেক্স বা নন ক্লাস্টার ইন্ডেক্স বলবো। আর ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল হচ্ছে অর্ডার সিকোয়েন্সিয়াল ফাইল উইথ প্রাইমারি ইন্ডেক্স। তো এটা গেল আমার কিছু ডেফিনেশন। পরের স্লাইডে আসো, ডেন্স ইন্ডেক্স আসো। ডেন্সের বাংলা শব্দ তোমরা জানোই, ডেন্স ঠিক একইভাবে আসছে। সো ডেন্স ইন্ডেক্স হচ্ছে গিয়ে প্রত্যেকটা সার্চ কি ভ্যালু এর জন্য আমার ইন্ডেক্স রেকর্ড এপিয়ার হয় আর কি ডাটাবেজে। অর্থাৎ এখানে তোমরা যদি উদাহরণটা দেখো, এই যে একটা জিনিস টেবিল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ডাটাবেজের অরিজিনাল যে রেকর্ড সেটা। আর এখানে দেখো আইডি দিয়ে ইন্ডেক্সিং করা হয়েছে, এটা হচ্ছে লেফটে হচ্ছে তার সার্চ কি, রাইটে হচ্ছে তার পয়েন্টার। লেফটে হচ্ছে সার্চ কি, রাইটে হচ্ছে পয়েন্টার। এখন দেখো পয়েন্টার গুলো দেখো, তার আইডি, প্রত্যেকটা আইডির যেখানে অরিজিনাল রেকর্ড আছে সেখানে পয়েন্ট করে আছে। তো এখানে দেখো মোটামুটি সবগুলো আইডি এর জন্য অরিজিনাল রেকর্ডে পয়েন্টার পয়েন্ট করে আছে। এটা হচ্ছে গিয়ে ডেন্স ইন্ডেক্স। তো এরপরে দেখো স্পার্স ডেন্স ইন্ডেক্সের আরেকটা উদাহরণ দেখো, আগের স্লাইডে দেখো আইডি দিয়ে ইন্ডেক্সিং করা হয়েছে। পরের স্লাইডে দিয়ে দেখো যে এখানে ডিপার্টমেন্টের নাম দিয়ে ইন্ডেক্সিং করা হয়েছে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট ডেন্স ইন্ডেক্সের উদাহরণ। তো এখানে বায়োলজি ডিপার্টমেন্টকে পয়েন্ট করে আছে, কম্পিউটার সায়েন্সকে করে আছে। ঠিক একইভাবে বাকি ডিপার্টমেন্টগুলো অরিজিনাল রেকর্ডে যে ওভাবে পয়েন্ট করে আছে।
সো এটা হচ্ছে ডেন্স ইন্ডেক্স, অর্থাৎ ডেন্স ইন্ডেক্স হচ্ছে কি আসলে প্রত্যেকটা সার্চ কি, প্রত্যেকটা রেকর্ডের জন্যই মোটামুটি সার্চ কি আছে, প্রত্যেকটা রেকর্ডের জন্য এখানে যে প্রত্যেকটা রেকর্ডের জন্য এখানে মোটামুটি সার্চ কি গুলো আছে। তো এরপরে দেখো ডেন্স ইন্ডেক্স গেল, এরপরে আসো স্পার্স ইন্ডেক্স। তো স্পার্স ইন্ডেক্সে দেখো তো আগেরটা অর্থাৎ ডেন্স ইন্ডেক্সে ছিল যে প্রত্যেকটা রেকর্ডের জন্যই সার্চ কি ছিল, তাই না? সো স্পার্স ইন্ডেক্স হচ্ছে গিয়ে ঠিক তার উল্টা। উল্টা বলতে এখানে প্রত্যেকটা রেকর্ডের জন্য সার্চ কি থাকবে না, এখানে হচ্ছে অল্প কিছু সার্চ কি থাকবে যে ইন্ডেক্স রেকর্ডের জন্য, অর্থাৎ কন্টেন্টস ইন্ডেক্স রেকর্ডস ফর অনলি সাম সার্চ কি। সো প্রত্যেক ইন্ডেক্স রেকর্ডের জন্য অল্প কিছু সার্চ কি থাকবে। সো আমরা সরাসরি আসলে উদাহরণে চলে যাই। দেখো আগের উদাহরণ দেখেছো এবং এই উদাহরণে দেখো আমাদের যে আইডি আছে প্রত্যেকটা আইডির জন্য কিন্তু ইন্ডেক্সিং করা হয় না, এখানে অল্প 3টা আইডি আছে। সো এই আইডিটা এখানে পয়েন্ট করে আছে, এই আইডিটা এখানে পয়েন্ট করে আছে এবং এই আইডিটা এখানে পয়েন্ট করে আছে। সো অর্থাৎ এখানে দেখো এগুলো শর্টের অর্ডারে আছে। সো এখন আমাকে যদি কোনো একটা ডাটা এন্ট্রি খুঁজতে হয় তাহলে পরের আইডি লেস দেন পর্যন্ত আমরা সার্চিং করে যাব। এখানে দেখো এই স্পার্স ইন্ডেক্স মানে হচ্ছে যে প্রত্যেকটা এন্ট্রির জন্য সার্চ কি থাকবে না, এটাই হচ্ছে কি আমার স্পার্স ইন্ডেক্স। সো এটা হলো আমার স্পার্স ইন্ডেক্স। পরবর্তীতে আসো তাহলে আমরা আরো দুইটা ডেফিনেশন জানলাম আর কি। একটা হচ্ছে ডেন্স ইন্ডেক্স, যেখানে প্রত্যেকটা রেকর্ডের জন্য মোটামুটি সার্চ কি থাকবে। আর আমরা জানলাম স্পার্স ইন্ডেক্স, যেখানে প্রত্যেকটা রেকর্ডের জন্য আসলে সার্চ কি থাকবে না, অল্প কিছু সংখ্যক সার্চ কি থাকবে, এটা হচ্ছে স্পার্স ইন্ডেক্স। সো স্পার্স ইন্ডেক্সের উদাহরণ আমরা মাল্টি লেভেল ইন্ডেক্সেই দেখব। যে স্পার্স ইন্ডেক্সের উদাহরণ এরকম হতে পারে যে প্রত্যেকটা পয়েন্টার এক একটা ডাটা ব্লকে পয়েন্ট করে আছে, ডাটা ব্লকে পয়েন্ট করে আছে। আমরা স্পার্স ইন্ডেক্স এরকম হতে পারে। তো সেকেন্ডারি ইন্ডেক্সের আরেকটা উদাহরণ, আরেকটা এক্সাম্পল দেখো। এখানে স্যালারির উপর বেস করে সেকেন্ডারি ইন্ডেক্স করা হয়েছে। সো এখানে দেখো মোটামুটি দেখতেছো যে এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি প্রত্যেকটা রেকর্ডের জন্যই মোটামুটি ডাটা সার্চ কি চলে আসছে। সো এই জন্য এখানে বলতে যাচ্ছে যে সেকেন্ডারি ইন্ডেক্স হ্যাভ টু বি ডেন্স, এই কারণে এটা সেকেন্ডারি ইন্ডেক্সটা ডেন্স ইন্ডেক্স। সো এরপরে আসো এখানে প্রাইমারি ইন্ডেক্স এবং সেকেন্ডারি ইন্ডেক্স নিয়ে কথা বলা আছে, কিছু কথা বলা আছে। সো আমরা জানি যে আসলে প্রাইমারি ইন্ডেক্স এবং সেকেন্ডারি ইন্ডেক্সের ইয়ে অনুযায়ী, ডেফিনেশন অনুযায়ী প্রাইমারি ইন্ডেক্স হচ্ছে কি আসলে আমাদের যে ইন্ডেক্সগুলো সার্চ কিগুলো একটা সিকুয়েন্সিয়াল অর্ডারে থাকবে। সেকেন্ডারি ইন্ডেক্স হচ্ছে গিয়ে প্রাইমারি ইন্ডেক্স যেরকম সার্চ কিগুলো সিকুয়েন্সিয়াল অর্ডারে ছিল, ওই সিকুয়েন্সিয়াল অর্ডার ছাড়া যে কোনো আরেকটা অর্ডারে থাকবে। সো ঠিক এই উদাহরণটা আমরা এখানে দেখেছি। এখন আমাদের এই যে সেকেন্ডারি ইন্ডেক্সটা ইয়ে করতে গিয়ে আমরা দেখলাম যে সেকেন্ডারি ইন্ডেক্সটা আসলে যেহেতু অন্য যে কোনো অর্ডারে এটা ইয়ে করা আছে, এটা আসলে ডেন্স ইন্ডেক্স হতে হয়। তো এই জিনিসটা আমরা এখানে দেখলাম। তো এগুলো তোমরা পড়ে নিও। আর একটা হচ্ছে এখানে দেখো মাল্টি লেভেল ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্সিং এর ইন্ডেক্সিং। সো এটার আমাদের যখন ইন্ডেক্স ফাইলটা খুব বড় হয়ে যায়, দেন আমরা ওটা মেনটেন করার জন্য আমরা আবার ওই ইন্ডেক্সিং এর এবং অ্যাগেইন ইন্ডেক্সিং এর করি। সো তোমাদের অ্যাডমিশন টেস্টে যেরকম অনেকগুলো এমসিকিউ মনে রাখার জন্য কবিতা আকারে অনেক কিছু এমসিকিউ মনে রাখার জন্য দরকার হতো। তো যখন অনেকগুলো কবিতা হয়ে যেত, দেন ওই কবিতাগুলো মনে রাখার জন্য আরেকটা কবিতা লাগবে, ঠিক ওইরকমই। তো দেখো এখানে হচ্ছে আমার অরিজিনাল যে রেকর্ডগুলো আছে সেগুলোই। সো এদের জন্য আবার এখানে কিছু ইন্ডেক্সিং করা আছে। সো এগেইন এখানে যেহেতু আরো অনেক ইনার ইন্ডেক্স আছে, এই ইনার ইন্ডেক্সগুলোকে এগেইন সার্চিং ফাস্টার করার জন্য আমাদের পুনরায় আবার ইন্ডেক্সিং আউটার ইন্ডেক্সের দরকার হয়েছে। সো এটাই হচ্ছে কি আমাদের ইন্ডেক্সিং। সো দেখো এগুলো কিন্তু এক একটা স্পার্স ইন্ডেক্সের উদাহরণ। প্রত্যেকটা ইন্ডেক্স স্পার্স ইন্ডেক্স দেখো নতুন নতুন ব্লককে পয়েন্ট করে আছে আর কি।
সো এটা হচ্ছে মাল্টি লেভেল ইন্ডেক্সিং, অর্থাৎ মাল্টি লেভেল ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্সিং এর এগেইন ইন্ডেক্সিং। সো এরপর আসো ইন্ডেক্স আপনি দিলে ডেভেলপ করবো না। এরপর আসো বি প্লাস ট্রি। সো বি প্লাস ট্রিতে যাওয়ার আগে আমি কিছু বেসিক টপিক এখানে অর্থাৎ স্লাইডের বাইরে গিয়ে কিছু জিনিস আলোচনা করব পরবর্তীতে, যেখান থেকে এগুলো নেওয়া হয়েছে রিসোর্সগুলো সেটা আমি শেয়ার করে দিব কোথা থেকে নেওয়া হয়েছে। তো তোমরা একটু এদিকে খেয়াল করো। ওয়ার্ড ডকুমেন্ট দেখতে পাচ্ছ। সো আমি কিছু বেসিক জিনিস নিয়ে এখানে আলোচনা করব, তাহলে ইন্ডেক্সিং, বি প্লাস ট্রি বা হ্যাশিং এগুলো নিয়ে তোমাদের ধরতে খুব সুবিধা হবে। এটার জন্য আসলে এই জিনিসগুলো জানা দরকার। প্রথমে আসলে ডাটা স্ট্রাকচার কি সেটা জানা দরকার, তোমরা অলরেডি এই কোর্সটা পড়ে আসছো। তারপরে কিভাবে একটা ডিস্কের মধ্যে ডেটাগুলো রাখা হয়, তারপরে ইন্ডেক্সিং তোমরা এখন মোটামুটি জানো ইন্ডেক্সিং কি। এরপরে মাল্টি লেভেল ইন্ডেক্সিং কি এটাও এখন তোমরা মোটামুটি জানো যে ইন্ডেক্সিং। এর পরবর্তীতে আমরা এম সার্চ কি জানবো এবং আমাদের পরবর্তীতে বি ট্রি বা বি প্লাস ট্রি এগুলো জানবো। তো এখানে দেখো এটা হচ্ছে একটা ডিস্কের উদাহরণ। তোমরা জানো ডিস্কের মধ্যে দেখো এটা যদি একটা ডিস্ক হয়, এটার মধ্যে লজিক্যালি আমার কিভাবে ডাটাগুলো আছে। এখানে যে এই কালার দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো আসলে একটা সেক্টর। আর এই যে রেড যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে ট্র্যাক। সো আমি এখান থেকে একটু সরে যাই, আমি তাহলে নতুন করে তোমাদের বোঝানোর চেষ্টা করি জিনিসগুলো। সো একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ। সো এখানে দেখো একটু সময় নিচ্ছি, একটু ওয়েট করো। সো আমরা দেখলাম যে একটা আসলে ডিস্কের স্ট্রাকচার দেখলাম। এখন আমরা দেখি এখানে ঠিক এরকম আসলে দেখানো হয়েছে। এটা যদি একটা আমার একটা টিপিক্যাল যে ডিস্ক আছে, এটা যদি ডিস্ক হয় একটা, যদি আমার ড্রয়িংটা খুব একটা ভালো হচ্ছে না। তো এটার ভিতরে আসলে এগুলো হচ্ছে এক একটা সেক্টর, এগুলো হচ্ছে এক একটা সেক্টর, এগুলো হচ্ছে এক একটা সেক্টর। এই যে আমি এখানে দিলাম এটা হচ্ছে একটা সেক্টর। একইভাবে এটাকে আমরা আসলে এখানে দেখতে পাচ্ছ আমরা মোটামুটি সেক্টরগুলোকে একটা একটা নাম দিলাম। সো এটা হচ্ছে এই সেক্টরটার নাম দিলাম 0। ঠিক একইভাবে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখন দেখো আমরা তাহলে ট্র্যাক কোনটাকে বলবো। এই যে আমাদের যেই আমরা দেখলাম যে এই জিনিসটা হচ্ছে একটা ট্র্যাক। আমি যদি আমার এখানে যদি দেখাই, তোমরা দেখো সো এখানে দেখো এই যে রেড যে পোর্শনটা ছিল এটা হচ্ছে গিয়ে আমার ট্র্যাক। আর এখানে যে ঠিক বেগুনি টাইপের যে কালারটা এটা হচ্ছে গিয়ে আমার একটা সেক্টর। অর্থাৎ আমি যদি এখানে দেখাই তাহলে দেখো সো এই যে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার একটা সেক্টর। আর এই যে সার্কুলার যেটা এটা হচ্ছে ট্র্যাক। তো প্রত্যেকটা সেক্টরেরই এক একটা নাম্বার থাকবে। সে ফর এক্সাম্পল 0, 1, 2, 3, 4 এখানে 5টা সেক্টর আছে। ঠিক একইভাবে আমার ট্র্যাকেরও নাম্বার আছে। সো এটা যদি একটা ট্র্যাক হয় তাহলে এটাকে আমি 0 ট্র্যাক ধরলাম, এটা 1, এটা 2 এরকম, এটা হচ্ছে 3। সো এই যে ট্র্যাক নাম্বার এবং এই যে সেক্টর নাম্বার, এখানে দেখো এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই পুরো পোর্শনটাকে আমরা একটা ব্লক বলতে পারি। এই যে এই পোর্শনটা হচ্ছে একটা হচ্ছে একটা ব্লক।
ঠিক একইভাবে এটা হচ্ছে আরেকটা ব্লক, এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আরেকটা ব্লক। সো এই যে একটা ব্লক, এই যে একটা ব্লক দেখলাম আমরা, এই ব্লকগুলোকে এই যে একটা ব্লক, এই ব্লকটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? তো আমরা সেক্টর নাম্বার এবং ট্র্যাক নাম্বার দিয়ে এই ব্লকটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি। আমাদের যদি প্রথমে ট্র্যাক নাম্বার থাকে এবং সেক্টর নাম্বার থাকে, সো আমরা এই ব্লকটাকে ফাইন্ড আউট করতে পারবো। এখন দেখো এই ব্লকের মধ্যে, সে ফর এক্সাম্পল এই ব্লকের ক্যাপাসিটি ধরো 512 বাইটস, এই ব্লকের ক্যাপাসিটি ধরো 512 বাইট। সো আমরা জানি যে আসলে মেমোরিটা ধরো এরকমই আছে, ঠিক আমার একটা ব্লক, এটা হচ্ছে একটা ব্লক, সো এই হচ্ছে 512 বাইটের। তো ঠিক একই রকম ভাবে সেই রকম যাবে, তার 0 দিয়ে শুরু, 511 গিয়ে সে ফর এক্সাম্পল এই মেমোরি অ্যাড্রেসটা শেষ, যেহেতু এই ব্লকটা 512 বাইটের। সো এখন দেখো এই যে এই যে ছোট্ট একটা অংশ দেখতেছো, এটা ধরো 1 বাইট, যে কোনো একটা 1 বাইট। এখানে মাঝখানে দেখো এটা সে ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে 10 বাইট, 10তম বাইট। ঠিক একইভাবে এটা হচ্ছে 511তম বাইট। এই জিনিসগুলোকে আমরা বলবো অফসেট। এই যে এক বাইটে এই জিনিসটাকে আমরা কি বলবো? অফসেট বলবো। সো আমরা এই যে ট্র্যাক নাম্বার, দেন সেক্টর নাম্বার এবং অফসেট দিয়ে, আমরা মেমোরির যে কোনো একটা লোকেশনে ডাটা রিড বা রাইট করতে পারবো আর কি। সো প্রথমে হচ্ছে এই যে ব্লকগুলো আছে, এই ব্লক আকারেই ডাটাগুলো সেভ রাখা হয়, এই ব্লক আকারে ডাটাগুলো সেভ রাখা হয়। এখন দেখো আমি একটা জিনিস আসলে বলেছি যে এখানে আমাদের ডাটাবেজের এই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে ডাটা স্ট্রাকচারটা শুরুতে আমরা বোঝার চেষ্টা করি, ডাটা স্ট্রাকচার এবং ডাটাবেস এই দুটার মধ্যে পার্থক্য কি। সো আমরা জানি যে কোনো একটা প্রোগ্রামে আমরা জানি যে মেইন মেমোরি, কোনো একটা প্রোগ্রামে কোনো কিছু প্রসেস করার জন্য আমাদের আসলে প্রাইমারি মেমোরি দরকার হয়, যেটাকে আমরা র্যাম বলি আর কি। সো এখানে ডাটাগুলো আসলে আমাদের যে হার্ড ড্রাইভ বলো বা ডিস্ক আছে, সেখান থেকে ডাটাগুলো আসলে প্রাইমারি মেমোরিতে নিয়ে আসে। প্রাইমারিতে মেমোরিতে নিয়ে আসার পরে অর্থাৎ একটা প্রোগ্রাম রান করানোর জন্য আর কি, ওই ডাটাগুলো এখানে প্রসেস হয়ে কিছুটা করে দেন আমরা এই ডাটাগুলো এগেইন আমাদের ওই ডিস্কে গিয়ে সেভ হয়। এই যে প্রাইমারি মেমোরিতে যে এখানে যেই ডাটাগুলো প্রসেস হয়, এটাকে আমরা বলবো ডাটা স্ট্রাকচার। কিন্তু ডাটাগুলো যে আমাদের ড্রাইভে আছে, এই জিনিসটাকে বলবো আমরা, এখানে ম্যানেজমেন্টটাকে বলবো আমরা ডাটাবেস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা বলি, এটাকে আমরা বলবো ডাটাবেস। সো ডাটা স্ট্রাকচার হচ্ছে কি আসলে আমার এই যে প্রোগ্রামগুলো প্রসেস করার জন্য বা প্রোগ্রামগুলো এক্সিকিউট করার জন্য আমাদের যে র্যাম বা প্রাইমারি মেমোরিতে যেই কাজগুলো হয়, ওখানে যে ডাটাগুলো অর্গানাইজেশন, এটা হচ্ছে আমরা ডাটা স্ট্রাকচার বলবো। আর আমাদের যে ডিস্কে যে ডাটাগুলো অর্গানাইজ করা হয়, এটাকে বলবো আমরা ডাটাবেস। সো ডাটা স্ট্রাকচার এবং ডাটাবেজের মধ্যকার পার্থক্য আশা করি বুঝে গেছে। পরবর্তীতে আসো যে ঠিক একইভাবে আমরা বুঝালাম যে আসলে একটা ডিস্কের মধ্যে ডাটা আসলে কিভাবে স্টোর করা হয়। তো এটা আমরা বুঝালাম যে আসলে প্রথমে বুঝলাম যে ডাটা স্ট্রাকচার কি বুঝা গেল, একটা হচ্ছে মেইন মেমোরিতে আর একটা হচ্ছে আমাদের যে ডিস্ক আছে, ডিস্ক ব্লকে। আর এখন আমরা সেকেন্ড যেটা হলো একটা ডিস্কে কিভাবে ডেটা আমাদের করা হয়, সেভ করা হয়, সেটা আমরা মোটামুটি এখন বুঝলাম যে আসলে আমরা একটা ব্লক দেখলাম, যে কোনো একটা ব্লক দেখলাম, এই ব্লকটাকে কিভাবে সেক্টর এবং ট্র্যাক দিয়ে ট্র্যাক করা যায় সেটা দেখলাম।
তো একটা ডিস্কের মধ্যে দেখতেছো যে আসলে অনেকগুলো ব্লক আছে, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, একটা ডিস্কে অনেকগুলা ব্লক আছে। সো ডাটাগুলো অ্যাকচুয়ালি এই ব্লকের মধ্যেই সেট করা হয় আর কি। তো আমরা মোটামুটি এটা দেখছি তাই না, যে এরকম একটা ডিস্ক দেখলাম। তো আমি যদিও ড্রয়িংটা ভালো হচ্ছে না, ডিস্কের মধ্যে বিভিন্ন সেক্টর দেখলাম, সেক্টর দেখার পরে আমরা আসলে এরপরে ট্র্যাক দেখলাম, ট্র্যাকের পরে আমরা আসলে ইন্ডিভিজুয়াল ব্লক দেখলাম। তো আমরা জানলাম যে আসলে ডেটাগুলো একটা ডিস্কে ব্লকের মধ্যেই সেভ থাকে। সো আমাদের ধরো একটা ডাটাবেজের এন্ট্রি আছে, সে ফর এক্সাম্পল আমাদের আমরা আসলে এমপ্লয়ি টেবিল দিয়ে একটা ইয়ে করেছিলাম, প্র্যাকটিস করেছিলাম এসকিউএল। সো এরকম সে ফর এক্সাম্পল আমার ধরো 100টা এমপ্লয়ি আছে। সো 100টা এমপ্লয়ির এক একটা টেবিল আছে আর কি ধরো। সো টেবিলের মধ্যে এমপ্লয়ি এর আইডি আছে, সে ফর এক্সাম্পল তার নেম আছে, তার অ্যাড্রেস আছে, তারপর সে ফর এক্সাম্পল তার স্যালারি আছে আর কি, স্যালারি আছে। সো এই এন্ট্রিগুলো আছে। তো আমরা এটা হিসাব করি এরকম ঠিক 100 জন এমপ্লয়ির ডাটা আছে ফর এক্সাম্পল এই টেবিলেই আছে ধরো, এই টেবিলের মধ্যেই 100 জন এমপ্লয়ি ডাটা আছে। সে ফর এক্সাম্পল এমপ্লয়ি একজনের আইডি 1, নেম দিলাম এ, অ্যাড্রেস দিলাম বি, তার স্যালারি দিলাম সে ফর এক্সাম্পল $10,000 বাজেটে হয় আর কি। সো এখন আমার এই প্রত্যেকটা এন্ট্রি রাখতে ধরো মেমোরিতে এরকম জায়গা খরচ হয়। সে ফর এক্সাম্পল ধরো আইডি রাখতে ধরো আমার খরচ হয় 10 বাইট, নেম রাখতে খরচ হয় সে ফর এক্সাম্পল 50 বাইট। ঠিক একইভাবে অ্যাড্রেস, যেটা অ্যাড্রেস আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম, এটা রাখতে সে ফর এক্সাম্পল খরচ হয় 50 বাইট। এবং আমার ধরো তার যে স্যালারি আছে, স্যালারি রাখতে সে ফর এক্সাম্পল খরচ হয় 18 বাইট। সো টোটাল এই একটা রেকর্ড, একটা এমপ্লয়ি এর রেকর্ড রাখতে আমার এই যে একটা রো, একটা খরচ যায় তোমার 128 বাইট আর কি। সো এটা সাম করলে 128 বাইট। আমরা জানি যে যে কোনো একটা ব্লক, আমরা যে ডিস্কে যে ব্লক দেখলাম, একটা ব্লকের মেমোরি হচ্ছে গিয়ে ধরলাম লজিক্যাল অ্যাড্রেস দিয়ে 512 বাইট। তো আমার একটা এন্ট্রি রাখতে ডাটাবেজে একটা এন্ট্রি রাখতে খরচ যায় 128 বাইট। এর মধ্যে এই ইন্ডিভিজুয়ালি এই এন্ট্রিগুলো এই ডেটাটাই নিয়ে আমি ধরলাম। সো 128 বাইট যদি আমার একটা রেকর্ড ইয়ে করতে চলে যায়, তাহলে আমার সে ফর এক্সাম্পল এখানে তাহলে আমার একটা ব্লকে কয়টা এন্ট্রি আসলে ধরবে। সো আমি যদি 512কে যদি 128 দিয়ে ডিভাইড করি, 128 দিয়ে ডিভাইড করি, দেখো এখানে 4 হয়, অর্থাৎ আমার এখানে এই অরিজিনাল রেকর্ডে 4টা এন্ট্রি একটা ব্লকে সেভ হবে। এই যে এখানে 4টা এন্ট্রি, অর্থাৎ আইডি সে ফর এক্সাম্পল 2, 3, 4 এরকম যদি দিই, এমপ্লয়ি আইডি 1, 2, 3, 4, এই 4টা রেকর্ড একটা ব্লকে সেভ হবে। এটা হচ্ছে একটা ব্লকে। ঠিক একইভাবে আমার যদি এখানে 100টা এন্ট্রি থাকে, 100টা রেকর্ড থাকে, এই 100টা রেকর্ড ইয়া করার জন্য আমার তাহলে কয়টা ব্লক লাগবে? তাহলে আমার অর্থাৎ 100 ডিভাইডেড বাই 4, 100 ডিভাইডেড বাই 4 হলে আমার 25 ব্লকস লাগবে। অর্থাৎ আমার যেই ডিস্ক আছে সেখানে 25 ব্লকস লাগবে এই 100টা এন্ট্রিকে সেভ করার জন্য। সো যেহেতু আমার প্রত্যেকটা ব্লকের সাইজ 512 এবং প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি আমার একটা রেকর্ড সেভ করতে 128 বাইট চলে যায়। তো এই 100টা এন্ট্রি রাখতে আমাদের লাগবে 25টা ব্লক। সো এখন দেখো ইন্ডেক্সিংটা হচ্ছে ঠিক একই রকম। আমি এগুলো ইরেজ করে দিচ্ছি, দেখো এগুলো ইরেজ করে দিচ্ছি। এখন আসো, এই যে আমাদের যে 25টা ব্লকে ডাটাগুলো রাখলাম একটা ডিস্কে, তো আমার কোনো একটা ডেটা ফাইন্ড আউট করতে হলে আমাকে সার্চ দিতে হবে, আসলে আমাকে 25টা ব্লক সার্চ করতে হবে। এখন যে অবস্থায় আছে, কোনো একটা ডাটা ফেচ করতে গেলে আমাকে কয়টা ব্লক সার্চ করতে হবে? 25 ব্লকস।
সো আমি এক কাজ করি, সো আমি এগুলোকে ইন্ডেক্সিং করে ফেলি। সো যে কোনো একটা কলামের উপর বেস করে আমি ইন্ডেক্সিংটা করে ফেলি। সে ফর এক্সাম্পল আমি আইডি এর উপর বেস করে আমি ইন্ডেক্সিংটা করে ফেললাম। তো ইন্ডেক্সিং এর নিয়ম আমরা মোটামুটি জানি যে এরকম, আমার একদিকে থাকবে সার্চ কি ভ্যালু, এরপরে থাকবে পয়েন্টার, সার্চ কি এবং পয়েন্টার। সো আমার দেখো সার্চ কি হিসাবে সেফর এখানে আছে আইডি, এখানে আছে পয়েন্টার পয়েন্টার। সো আইডি সে ফর এক্সাম্পল 1 2 3 এরকম যে ডেটাগুলো আছে ঠিক একই রকম এইভাবে গেল। সো এই যে পয়েন্টার দিয়ে এখানে আইডি যে 1 আছে অরিজিনাল রেকর্ডে সে 1 কে পয়েন্ট করে রাখবে, 2 যে আছে অরিজিনাল রেকর্ডে 2 কে পয়েন্ট করে রাখবে, 3 যে আছে অরিজিনাল রেকর্ডে 3 কে পয়েন্ট করে ভাইস ভার্সা, এইভাবে ঠিক যেতে থাকবে আর কি যতগুলো রেকর্ড আছে। সো আমরা এখন কি করলাম, ইন্ডেক্সিং করে ফেললাম। তো আমার ডাটাবেজে যেহেতু 100টা এন্ট্রি আছে এবং আমরা জানি যে এই আইডি কে রাখার জন্য আমার কস্ট হতো 10 বাইট, কস্ট হতো 10 বাইট। সো যদি কস্ট 10 বাইট হয় তাহলে আমার একটা একটা ডিস্কে আমার দেখো এরপরে দেখো আমরা জানি যে সরি একটু ব্যাকে যাচ্ছি, যে আইডি রাখতে আসলে 10 বাইট দরকার হতো এই পয়েন্টার। সে ফর এক্সাম্পল এই যে পয়েন্টার আছে, এই পয়েন্টারটা রাখতে সে ফর এক্সাম্পল ধরো 6 বাইট কস্ট হয়, তাহলে এই যে একটা এন্ট্রি রাখতে আমার মোটামুটি কস্ট যায় 16 বাইট, 16 বাইট। তো এখন দেখো আমার তাহলে এই যে ইন্ডেক্সিংটা করলাম, এই ইন্ডেক্সিংটা আসলে আমরা সেভ রাখবো কোথায়, সেভ রাখবো কোথায়, এটাও কিন্তু আমরা ব্লকের মধ্যে, আরেকটা ব্লকের মধ্যে এই ইন্ডেক্সিংটা সেভ থাকবে। এখন আমরা জানি যে একটা ব্লকের অ্যাড্রেস হচ্ছে রাখতে হবে মেমোরি ক্যাপাসিটি 512। সো প্রত্যেকটা ইন্ডেক্স রাখতে কস্ট যায় 16 বাইট। সো দেন তাহলে আমার এই একটা ইন্ডেক্স রাখতে মোটামুটি আমার একটা ব্লকের মধ্যে মোটামুটি 32 ইন্ডেক্স রাখা যায়। এই যে ইন্ডেক্সের যে ফাইলটা আছে, একটা ব্লকের মধ্যে যেহেতু 32 ইন্ডেক্স রাখা যায়, ঠিক আমাদের আইডি আছে 100টা, এই 100টা আইডি রাখতে আমার টোটালি কয়টা ব্লক যাবে, এই ইন্ডেক্সিং এর ফাইল ব্লক যাবে তোমার এটা অ্যারাউন্ড 4 যেহেতু 3-এর চেয়ে একটু বেশি। তার মানে আমার এই চারটা ডাটাবেজে 4টা ব্লকের মধ্যে এই ইন্ডেক্সিংটা হয়ে যাচ্ছে। এখন আমার সার্চের মধ্যে আসো, এখন একটা রেকর্ড সার্চ করতে গেলে দেখো এই যে আইডি আছে, এই আইডিটা কিন্তু তোমার সরাসরি অরিজিনাল রেকর্ডে ওই ডেটাটাকে পয়েন্ট করে আছে। তার মানে এখানে আমার নতুন করে যদি কোনো আইডি দেওয়া হয়, আমার এখানে 4টা ব্লক সার্চ করা লাগতেছে। 4টা ব্লকে সার্চ করার পর যখন আমরা এই আইডিটা পেয়ে যাব, স্পেসিফিক একটা আইডি যখন আমরা পেয়ে যাব, তখন আমরা এখানে সার্চ করা লাগবে, যেহেতু সরাসরি ওখানে পয়েন্ট করা আছে, এখানে আমার একটা ব্লকে হয়ে যাচ্ছে। দেখো ইন্ডেক্সিং এর আগে আমাদের যেখানে 25টা ব্লক সার্চ করা লাগতো, এখন সার্চ করা লাগতেছে মাত্র 5টা ব্লক। তো সার্চিংটা আমাদের অনেক ফাস্টার করে দিছে, এই ইন্ডেক্সিংটা সার্চিং অনেক ফাস্টার করে দিছে। তো আমি একটা জিনিস বলেছি যে আমাদের ডেটা যখন হিউজ থাকবে তখন আমরা ইন্ডেক্সিং করব, ডাটা যদি অল্প হয় আসলে সার্চিং রেজাল্ট প্রায় কাছাকাছি হয়, বরঞ্চ আরো কিছু আমাদের মেমোরি লস হয়, যেহেতু এই ইন্ডেক্সটা রাখার জন্য আমাদের কিছু মেমোরির দরকার হবে ডিস্কে। ডাটা অল্প হলে আসলে ইন্ডেক্সিং করে লাভ নাই, বরং এটা মেমোরি ওয়েস্ট হবে। কিন্তু ডাটা যখন হিউজ হবে তখন দেখো আমাদের সার্চিংটাকে কিভাবে এই ইন্ডেক্সিংটা ফাস্টার করে দিল। সো এটাই গেল। এখন আমাদের মাল্টি লেভেল ইন্ডেক্সিং হচ্ছে, আমাদের যদি 1000টা এন্ট্রি থাকে তো আমাদের 250টা ব্লক লাগবে আমার এই রেকর্ডটা সেভ করার জন্য। ঠিক একইভাবে এখানে 40টা ব্লক থাকবে এই ইন্ডেক্সিং করার জন্য। এই 40টা ব্লককে আমরা পুনরায় আবার আমরা কি করব, এদিকে ব্লকে সাজাবো, অর্থাৎ মাল্টি লেভেল ইন্ডেক্সিং করব। এখানে যেহেতু আমাদের এখানে ইন্ডেক্সই আসলে 40টা ব্লক হয়ে গেছে, সো এটাকে আরেকটু ফাস্টার করার জন্য আমরা এখানে এগেইন ব্লক নাম্বারগুলো দিয়ে ইন্ডেক্স করব,
সো এই 40টা এন্ট্রি রাখার জন্য আমার অ্যাকচুয়ালি কয়টা ব্লক দরকার হবে, এই প্রত্যেকটা এন্ট্রি এখানে সে ফর এক্সাম্পল 32টা রেকর্ড একটা ব্লকে থাকতে পারে, ঠিক একইভাবে আরেকটা ব্লক এখান থেকে শুরু হবে। তো এখানে প্রত্যেকটা আউটার ইন্ডেক্স প্রত্যেকটা ব্লককে ডিফাইন করবে। সো এটাই হচ্ছে কি আমার মাল্টি লেভেল ইন্ডেক্সিং। যদিও আমার এখানে আসলে ড্রয়িংটা খুব একটা ভালো হয় নাই, বেসিক ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে এখানে ইয়ে করছি। আমরা এগেইন চলো পড়াশোনায় চলে যাই। সো দেখো আমরা মোটামুটি এখানেই ছিলাম। এখন আশা করি ইন্ডেক্সিং গুলো তোমাদের কিছুটা ক্লিয়ার হয়েছে। আমি স্লাইডগুলো আবার একটু টেনে যাচ্ছি। সার্চ কি এবং পয়েন্টার কিভাবে থাকে তোমরা বুঝছো, কিভাবে এটা ইয়ে করে রাখে। এরপরে দেখো আমাদের যে ডাটাবেজে যে অরিজিনাল রেকর্ড ছিল, আমাদের যে কিভাবে একটা আইডির উপর ইন্ডেক্স করা হয়েছে সেটা তোমরা এখানে দেখে বুঝতে পারতেছো আশা করি। এর পরবর্তীতে দেখো ঠিক একই রকম আমাদের কিভাবে একটা পয়েন্টার একটা ডিস্ক ব্লকে পয়েন্ট করে রাখতে পারে। এরপরে মাল্টি লেভেল ইন্ডেক্সিংটা আসলে বুঝতে পারতেছো আশা করি এখান থেকে। আমরা কেন ইন্ডেক্সিং করলাম, প্রথম হচ্ছে আসলে ডাটাগুলো ডিস্কে কিভাবে সেভ করা হয় ব্লকে, এবং একটা ব্লকে কতগুলো ডেটা থাকতে পারে এটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম। সো যখন অনেকগুলো ব্লক বেড়ে যায় তখন সার্চিংটাকে ফাস্টার করার জন্য আমরা ইন্ডেক্সিং করছি। যখন আবার ইন্ডেক্সিং বেড়ে যায় অর্থাৎ ইন্ডেক্স বেড়ে যায় তখন আবার এই ইন্ডেক্সকে ইন্ডেক্স করার জন্য আবার পুনরায় আউটার ইন্ডেক্সিং এসে মাল্টি লেভেল ইন্ডেক্সিং এ চলে গেছি। সেগুলো আমার সার্চিংটাকে ফাস্টার করে দিল। সো আমরা মোটামুটি এখন বুঝতে পারছি যে আসলে ইন্ডেক্সিং কেন ইউজ করা। এখন আসো বি প্লাস ট্রিতে চলে আসো। বি প্লাস ট্রিতে চলে আসো। তো একটা জিনিস তোমরা দেখতেছো যে এটাকে যদি আমরা জাস্ট রোটেট করে ফেলি, দেখো এটা যদি প্যারেন্ট নোড হয়, এই যে পয়েন্টার গুলো আছে এগুলোকে যদি তোমরা চাইল্ড হিসেবে চিন্তা করো, এটা কিন্তু একটা ট্রি হয়ে যায়। সো এখানে দেখো আমি একটু করে দেখাই যে এটাকে যদি আমরা জাস্ট রোটেট করে ফেলি, এটাকে যদি আমরা জাস্ট রোটেট করে ফেলি, এই যে পয়েন্টার গুলো যদি আমাদের চাইল্ড হয় তাহলে এটা কিন্তু একটা ট্রি হয়ে যায়। এগুলো হচ্ছে প্যারেন্ট নোড, এগুলো হচ্ছে আমার চাইল্ড নোড। সো এটা একটা ট্রি হয়ে, সো এখান থেকে আমরা একটা ট্রি কনসেপ্ট আসলে দেখতেছি। তোমরা আবার এই যে মাল্টি লেভেল ইন্ডেক্সকে আবার বি প্লাস ট্রি মনে করো না, দুটো আবার দুই জিনিস। আমি জাস্ট বুঝার সুবিধার্থে রোটেট করে জিনিসটা বললাম। সো এখানে মাল্টি লেভেল ইন্ডেক্স তোমরা দেখলা। আসলে আমরা এরপর আসলে বি ট্রিতে চলে যাই, বি ট্রিতে চলে যাই। সো আমরা আসলে ডাটা স্ট্রাকচারে বাইনারি সার্চ ট্রি পড়ছিলাম, তাই না? বাইনারি সার্চ ট্রি পড়ছিলাম। সো ঠিক এটা দিয়ে ঠিক বোঝা যাচ্ছে না, আমি আর একটা স্ক্রিন তোমাদের শেয়ার করি। যে শুরুতে আসো বি, আমি এই টপিকে আলোচনা করতে গিয়ে আরো অনেক কিছু বলবো বাইনারি সার্চ ট্রি থেকে শুরু করে এটার সাথে ইয়ে। সো শুরুতে দেখো আসলে একটা বি প্লাস ট্রি এর নোড স্ট্রাকচার। সো বি প্লাস ট্রি বুঝতে গেলে আমাকে এই নোড স্ট্রাকচারটা বুঝতে হবে। তো এটা হচ্ছে আসলে একটা বি প্লাস ট্রি এর নোড। এখানে P1 থেকে শুরু করে Pn পর্যন্ত আছে। এখানে দেখো K1 থেকে শুরু করে Kn-1 পর্যন্ত আছে। সো এই যে P মিনস হচ্ছে কি আসলে পয়েন্টার, যে পয়েন্টার গুলো আসলে চিলড্রেনকে পয়েন্ট করবে। P হচ্ছে কি আমার পয়েন্টার যেগুলো চিলড্রেনকে পয়েন্ট করবে। K হচ্ছে কি আমাদের সার্চ কি ভ্যালুটাই, সার্চ কি ভ্যালুটাই। এখানে ঠিক এই কথাগুলো লেখা আছে, K সার্চ কি ভ্যালু এবং P পয়েন্টার। এখানে দেখো এই সার্চ কি গুলো কিন্তু একটা অর্ডারে থাকবে, অর্থাৎ K1 লেস দেন K1, K2 হচ্ছে K1 এর চেয়ে গ্রেটার, অর্থাৎ একটা সর্টের অর্ডারে থাকবে। সো তাহলে আমরা তিনটা জিনিস জানলাম যে একটা বি প্লাস ট্রি এর নোড স্ট্রাকচারে পয়েন্টার থাকে যেগুলো আমার তার চাইল্ডকে পয়েন্ট করবে, এবং তার সার্চ কি থাকে, এবং সার্চ কি গুলো যেগুলো আছে সার্চ কি পয়েন্টার তুলনায় একটা কম থাকবে, এই জন্য n-1 পর্যন্ত, এবং সার্চ কি গুলো একটা সর্টেড অর্ডারে থাকবে, সর্টেড অর্ডারে থাকবে, অ্যাসেন্ডিং অর্ডারে। সো এটাই হচ্ছে কি আমার বি প্লাস ট্রি এর নোড স্ট্রাকচার। সো আমি
আরেকটু করে যদি বলি, এখন দেখো যে আচ্ছা, এখানে দেখো একটা ইমেজ দেখতে পাচ্ছ, এই জিনিসটা দেখলে আর একটু ভালোভাবে বোঝা যাবে। এখানে আমরা বলেছি যে এখানে পি অর্থাৎ পয়েন্টার হচ্ছে 3টা এবং কে হচ্ছে 2টা। আমরা জানি যে পয়েন্টার হচ্ছে একটা কম। তো এ বি হচ্ছে তার সার্চ কি এবং এগুলো হচ্ছে তার পয়েন্টার। সার্চ কি যখন এ হবে, তার লেফট পয়েন্টার কাদেরকে পয়েন্ট করবে, অর্থাৎ তার ভ্যালু হবে লেস দেন এ এবং এদিকে বি এর লেফটে যে পয়েন্টারটা আছে এটা হচ্ছে আসলে লেস দেন বি, কিন্তু এ এর ইকুয়ালস বা এ এর চেয়ে গ্রেটার। অর্থাৎ আমার এ যদি এখানে সার্চ কি হয়, তার লেফটে যে আছে সে এ এর ছোটগুলো পয়েন্ট করবে এবং এ এর রাইটে যে পয়েন্টার আছে এ এর সমান থেকে শুরু করে তার চেয়ে বড় রেকর্ডগুলো পয়েন্ট করবে। অর্থাৎ বড় রেকর্ড বলতে বি এর ছোট বড় আর কি, এর সমান থেকে শুরু করে বি এর ছোট রেকর্ডগুলো পয়েন্ট করবে। ঠিক বি এর রাইটে যে চাইল্ডটা আছে এ কি করবে, তার চেয়ে সমান বা তার চেয়ে গ্রেটার রেকর্ডগুলো ইয়ে করবে, পয়েন্ট করবে। আমরা ঠিক এরকম আসলে আমরা বাইনারি সার্চটি করেছিলাম এরকম, তাই না? ফর এক্সাম্পল এখানে যদি আমার 50 হয়, এরপরে যদি 10 আসে তাহলে লেফটে চলে যাবে, এরপর যদি 70 আসে রাইটে চলে যাবে, এরপরে যদি আবার আমার 20 আসে, সেপর প্রথমে আমরা 50 20 50 এর চেয়ে লেস, তাহলে আমরা লেফটে চলে যাব, লেফটে 10 এগেইন 10 এর চেয়ে 20 বড়, রাইটে চলে যাবে। ঠিক জিনিসগুলো ওটার সাথে সামঞ্জস্যতায় আছে, আমরা যেরকম বাইনারি সার্চ ট্রিতে পড়েছিলাম। এখানে দেখো এই যে এ আছে, তার লেফটে হচ্ছে তার ছোট চাইল্ডগুলোকে পয়েন্ট করে রাখবে, তার রাইটে তার সমান অথবা তার চেয়ে বড়, তার এ এর সমান অথবা তার চেয়ে বড় ভ্যালুগুলোকে পয়েন্ট আউট করবে। ঠিক বি যদি হয়, এটা তো বি এর রাইট পয়েন্টার, সো এ কি করবে, যেহেতু বি এর চেয়ে স্মল রেকর্ডগুলোকে পয়েন্ট করবে। তার রাইট চাইল্ড কি করবে, তার সমান অথবা তার চেয়ে বড়গুলো সে পয়েন্ট করবে। আমরা যেরকম বাইনারি সার্চ ট্রিতে দেখেছিলাম ঠিক ওরকমই। এটা হচ্ছে বি প্লাস ট্রি এর নোড স্ট্রাকচার। বাইনারি সার্চ ট্রি এর সাথে একটা ডিফারেন্স হচ্ছে এখানে এখানে একটা নোড থাকতো, একটা নোড থাকতো। তো এখানে দেখো একটা নোডের ভিতরে একটা কি থাকতো, এখানে একটা নোডের ভিতরে অনেকগুলো সার্চ কি থাকে, অনেকগুলোই সার্চ কি থাকে। এটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স। এখানে একটাই ডেটা আছে, এখানে দুইটা থাকতে পারবে। সো এটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স। সো বি প্লাস টি এর একটা নোড স্ট্রাকচার তোমরা বুঝছো। এই নোড স্ট্রাকচার যদি তোমরা বুঝো তাহলে মোটামুটি বি প্লাস টিটা তোমাদের জন্য বোঝা সহজ হবে। এর পরবর্তীতে দেখো আরেকটা একটা বি প্লাস টি এর উদাহরণ আসলে দেখো। সো একটা বি প্লাস টির উদাহরণ দেখো, নেট থেকে নেওয়া। সো এখানে দেখো একটা উদাহরণ তোমরা বি প্লাস টি এর দেখতে পাচ্ছ। এখানে কিছু নাম্বার আছে। তো এটা যদি একটা বি প্লাস ট্রি এর নোড হয়, এর পয়েন্টার আছে 4টা, এই একটা পয়েন্টার 2 3 4, এই ফাঁকা অংশগুলো হচ্ছে গিয়ে এক একটা সার্চ কি। এর পয়েন্টার যদি আমরা পি ধরি বা অথবা এন যদি ধরি, পয়েন্টার হচ্ছে কি আমার 4টা, তাহলে কি থাকতে পারবে আমার 3টে, n-1। সো এখন দেখো কিছু শর্ত আছে আসলে বি প্লাস ট্রি হতে গেলে। আচ্ছা, ওই শর্তগুলো বলার আগে আমি জাস্ট এটা দেখাই যে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জানলাম সেটা ঠিক আছে কিনা। এখানে আমার এই সার্চ কিট হচ্ছে 7, তার লেফটে সে পয়েন্ট করবে 7 এর চেয়ে ছোট চাইল্ডগুলোকে, লেফটে পয়েন্ট করে আছে, আর তার রাইটে পয়েন্ট করবে তার সমান অথবা তার চেয়ে বড় চাইল্ডগুলোকে। সো ঠিক এখানে তাকে পয়েন্ট করে আছে। ঠিক একইভাবে দেখো এই 20 কে দেখো, সে লেফটে পয়েন্টার, এটা পয়েন্ট করে আছে তার চেয়ে ছোটগুলোকে, তার যে রাইটে আছে সেটা পয়েন্ট করে আছে তার সমান অথবা বড়, কিন্তু এই 23 এর ছোটগুলোকে। আর 23 এর যে রাইট যে আছে, রাইট যে পয়েন্টার আছে এ পয়েন্ট করে আছে তার চেয়ে সমান অথবা তার চেয়ে বড়। ঠিক একইভাবে 13 এর ক্ষেত্রে চিন্তা করো, তার লেফটে পয়েন্ট করে আছে তার চেয়ে ছোট,
রাইটে পয়েন্ট করে আছে তার চেয়ে সমান বা তার চেয়ে বড়। সো এটাই হলো মোটামুটি একদম সিম্পলিফাইড লজিক আর কি। এখন বি প্লাস ট্রি ড্র করার কিছু আসলে নিয়ম আছে। সো আমরা নিয়মগুলো আসলে ড্র করে নিই, সরি দেখে নিই। সো আমরা মোটামুটি এই বি প্লাস ট্রি এর নোড স্ট্রাকচার সম্পর্কে জানলাম। তো বি প্লাস ট্রি এর নিয়মগুলো আমি একটু জাম্প করে দেখো। এখানে একটা বি প্লাস ট্রির উদাহরণ আছে এবং এখানে কিছু একটা উদাহরণ দিয়ে কিছু নিয়ম বলা আছে। সো এখানে নিয়মগুলোর মধ্যে একটাতে দেখো লিফ নোড যারা আছে, লিফ নোড যারা আছে এদের ভ্যালু থাকতে হবে n মাইনাস, n হচ্ছে গিয়ে পয়েন্টার, n হচ্ছে গিয়ে আসলে পয়েন্টার। তো এই লিফ নোডের মধ্যে কয়টা ভ্যালু থাকতে পারবে? n-1 ডিভাইডেড বাই 2, এটা সিলিং থেকে শুরু করে n-1 পর্যন্ত ভ্যালু অবশ্যই থাকতে হবে, মাস্ট হ্যাভ। অর্থাৎ আমি চাইলে এখানে একটা ভ্যালু দিয়ে বাকি সার্চ গুলো ফাঁকা রেখে চলে গেলাম, এই জিনিসগুলো আমরা ইচ্ছা মতো করতে পারবো না। যেটা আসলে আমরা যে ওই যে সার্চ ট্রি যেটা ছিল মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর উদাহরণ যেটা বোঝানোর চেষ্টা করছি, ওটাতে আসলে আমরা ইচ্ছা মতো ফিল আপ করে চলে যেতে পারতাম। সো এখানে কিন্তু সেই সুযোগটা নাই। এখন আমাদের যে লিফ নোড গুলো আছে তাকে অবশ্যই আমাদের যে n সংখ্যক যে পয়েন্টার আছে তার ডিভাইডেড বাই 2 সিলিং থেকে শুরু করে n-1, অর্থাৎ এতগুলো তাকে ইয়ার থাকতেই হবে, চিলড্রেন থাকতেই হবে। এখানে দেখো n = 6, এখানে দেখো n হচ্ছে, এখানে পয়েন্টার আছে 6টা, প্রত্যেকটা নোডের পয়েন্টার 6, 1 2 3 4 5 6। সো তাহলে এই পয়েন্টার যদি 6টা হয় তাহলে আমার লিফ নোডে ভ্যালু থাকতে হবে 6-1, অর্থাৎ 5 আর কি। 5 ডিভাইডেড বাই 2 এর সিলিং করলে 3, আর n-1 হচ্ছে গিয়ে 5 আর কি। সো এই জন্য তাকে অবশ্যই 3 থেকে শুরু করে 5টা এর ভিতরে ইয়ে থাকতে হবে। এখন দেখো এই যে লিফ নোড যারা আছে, লিফ নোডে এখানে দেখো 4টা সার্চ কি আছে, এখানে 4টা, এখানে 4টা। সো এখানে 3টার কম হতে পারবে না, 3টার কম হতে পারবে না, আবার দেখো 5টার বেশি হতে পারবে না। এটা হচ্ছে লিফ নোডের ক্ষেত্রে শর্ত। এরপরে দেখো আমার যদি নন লিফ নোড হয় এবং সে যদি একবারে রুট না হয়, এখানে রুট, সে যদি আমার নন লিফ নোড বাট রুট যদি না হয়, একেবারে রুট যদি না হয়, তাহলে তাকে অবশ্যই কয়টা চিলড্রেন থাকতে হবে? n/2 এর সিলিং ডিভাইডেড বাই 2, অর্থাৎ সরি n/2 এর সিলিং এবং থেকে শুরু করে n সংখ্যক চিলড্রেন থাকতে পারবে। তো এই ক্ষেত্রে এটা আমার রুট হয়ে গেছে। আমি আরেকটা উদাহরণে মুভ করি যেহেতু এটা বোঝানোর জন্য। এখানে দেখো, এখানে আমার পয়েন্টার আছে আসলে 4টা পয়েন্টার। তাহলে আমার লিফ নোডে ইয়া থাকতে হবে, লিফ নোডের রেকর্ড থাকতে হবে 4 ডিভাইডেড বাই 2। আমার লিফ নোডে ইয়ে থাকতে হবে যে এই যে লিফ নোড যেগুলো আছে এগুলোতে ডেটা থাকতে হবে। আমার পয়েন্টার হচ্ছে 4, n-1 ডিভাইডেড বাই 2 এর সিলিং করলে এটা আসলে আলটিমেটলি 2ই হয়। সো 2ই হয় থেকে শুরু করে 4-1 অর্থাৎ 3, অর্থাৎ তার 2 থেকে 3 এতগুলো সার্চ কি থাকতে হবে। এখানে দেখো, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 2টা। সো এর কমে থাকতে পারবে না, এটা হচ্ছে আমার লিফ নোডের শর্ত। এখন দেখো যদি আমার নন লিফ নোড হয় বাট রুট, যদি রুট না হয়, তার চিলড্রেন থাকতে হবে n/2 এর সিলিং থেকে শুরু করে n পর্যন্ত, এতগুলো চিলড্রেন থাকতে হবে। সো এখানে পয়েন্টার হচ্ছে n এর মান হচ্ছে 4 যদি হয় তার চিলড্রেন 2 থেকে শুরু করে 4 পর্যন্ত, 2 থেকে শুরু করে 4টা চিলড্রেন থাকতে হবে। এখানে দেখো এই যে এই নন লিফ নোডের চিলড্রেন আছে 2টা, এখানে তার 2টা চাইল্ড আছে, সরি এখানে এর 3টা চাইল্ড আছে, এর 3টা চাইল্ড আছে, এর আবার 2টা চাইল্ড আছে। সো ওই কন্ডিশনটাও ঠিক আছে, এটা হচ্ছে নন লিফ বাট রুট নোড না। আর রুটের ক্ষেত্রে, রুট যেটা আছে দেখো, সো রুটের ক্ষেত্রে অবশ্যই 2টা চিলড্রেন থাকতেই হবে, এটাই হচ্ছে রুটের ক্ষেত্রে আমার কন্ডিশন। এটা হচ্ছে বি প্লাস ট্রি এর কন্ডিশন। তাহলে আমরা যে ইয়েগুলো দেখলাম, কন্ডিশনগুলো ঠিক আছে না, দেখো 3টা রুলস আমরা দেখলাম লিফ নোডের ক্ষেত্রে, নন লিফ নোড বাট যেটা রুট না, আর রুটের ক্ষেত্রে। এই 3টা কন্ডিশন ঠিক রেখে আমাদেরকে বি প্লাস ট্রি
জেনারেট করতে হবে। সো আমরা আসলে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম, মাল্টিভেরিয়েট ইন্ডেক্সিংটাকে আমরা একটু রোটেট করে কিছুটা ট্রি এর সাদৃশ্যতা আনানোর চেষ্টা করছিলাম। আবার একটু তোমাদের স্মরণ করাই দিই, আমরা এখন মোটামুটি বি প্লাস ট্রি দেখছি, তাই না? এই জিনিসটাকে যদি আমি বলতেছি যে ঠিক একই রকম এই জিনিসটাকে যদি ঘুরাই দিই, এগুলো যদি আমার স্যার এটা তো স্যার সার্চ কি হয়, এটা যদি আমার পয়েন্টার হয়, এগুলো হচ্ছে এক একটা চাইল্ড, তার এক একটা হচ্ছে চাইল্ড, এক একটা চাইল্ড। এটা হচ্ছে রুট নোড, এটা হচ্ছে নন লিফ নোড, আর এটা হচ্ছে লিফ নোড। সো এটা আমি জাস্ট একটু রোটেট করে দিলাম। সো এর মানে এই না যে আসলে মাল্টি লেভেল ইন্ডেক্সিং এবং ট্রি একই, জাস্ট এই কনসেপ্ট থেকে ওই কনসেপ্টে যাওয়ার জন্যই। সো এটাকে আমরা সার্চ ট্রি, সার্চ ট্রি বা যেটা বলি, এটার সমস্যা হচ্ছে গিয়ে বাইনারি সার্চ ট্রি এর মতো আমরা এরকম যদি একটা সার্চ ট্রি আঁকি, তাহলে আমরা লাইক আমরা এরকম দেখেছি। ফর এক্সাম্পল এই এক্সাম্পলটাতে চলে আসি, আমি ঠিক বোঝায় বলতে পারতেছি কিনা বুঝতেছি না। আমরা যেরকম দেখো বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে কি করতে পারি, আমাদের যদি 10, 20, 30 এগুলো যদি থাকে, আমরা কিন্তু এরকম ফিল আপ করে চলে যাচ্ছি, তাই না? তো এখানে এই ট্রি এর মধ্যে যদি আরো অনেকগুলো সার্চ কি যদি থাকে, আমরা কিন্তু এই নোটগুলো ফিল আপ করতে যাচ্ছি না, ফিল আপ না করেই আমরা নতুন নতুন নোট ক্রিয়েট করতেছি, তাই না? সো বি প্লাস ট্রি এর ক্ষেত্রে এই সুযোগটা নাই, আমাদেরকে নতুন নোডে যাওয়ার আগে অবশ্যই তার বাকি সার্চ কিগুলো ওই কন্ডিশন অনুযায়ী মিনিমাম লেভেলে ফিল আপ করে যেতে হবে। এটাই হচ্ছে বি প্লাস ট্রি এর সুবিধা। আর দুইটা কন্ডিশন এখানে বলা হয় নাই, একটা হচ্ছে গিয়ে বি প্লাস ট্রি আসলে বটম আপ অ্যাপ্রোচ হবে, বটম আপ অ্যাপ্রোচ হবে বি প্লাস ট্রি। আর এই যে ট্রি এর হাইটটা অর্থাৎ লিফ গুলো সেম ডেপথেই থাকতে হবে আর কি, ট্রি এর হাইট গুলো সেম লেভেলেই থাকতে হবে। দেখা গেল ট্রি এর হাইট ইয়ে হতে পারবে না, সো সবগুলা লিফের ডেপথ সেম থাকতে হবে। এটা হলো কি আমার একটা বি প্লাস ট্রি এর উদাহরণ, এবং কিছু কন্ডিশনস আমরা দেখে নিলাম। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে আর কি, উদাহরণ দেওয়া আছে বি প্লাস ট্রি এর। সো এখানে তোমরা আসলে মিলাই দেখতে পারো, এই যে রুট যে নোট আছে, এই নোটের লেফটে যে পয়েন্টার এর চেয়ে ছোটগুলোকে পয়েন্ট করে আছে, ছোটগুলোকে পয়েন্ট করে আছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি এম কিন্তু পরে ই এবং জি আগে, ঠিক তার রাইট পয়েন্টার তার বড়গুলো পয়েন্ট করে আছে। এই যে ই এর যে লেফট আছে সে তার ছোট, এবং তার রাইট পয়েন্টার তার সমান থেকে শুরু করে তার বড় কিন্তু বোল্ডের চেয়ে ছোট। ঠিক একইভাবে তোমরা এই সিকোয়েন্সটা পাবা। এবং একটা জিনিস দেখো, এই যে লিফ নোডের যে পয়েন্টার গুলো আছে, লিফ নোডের পয়েন্টার গুলো কোথায় পয়েন্ট করে আছে? সরাসরি ডাটাবেজের রেকর্ডের মধ্যে পয়েন্ট করে আছে। সো এই যে লিফ নোডের যে একটা পয়েন্টার, এই পয়েন্টার পয়েন্ট করে আছে ডাটাবেজের যে এখানে যে ডাটাটা আছে সেখানে, লিফ নোডের পয়েন্টার পয়েন্ট করে আছে অরিজিনাল ডাটাবেজের রেকর্ডে, আর যে নন লিফ নোডগুলো তার চাইল্ডকে পয়েন্ট করে আছে। এটা হচ্ছে কি আমার বি প্লাস ট্রি এর উদাহরণ। সো এরপরে দেখো বি প্লাস ট্রি তো দেখলাম, এরপরে দেখো আমি এই প্রসঙ্গে বি প্লাস ট্রি এর সাথে বি ট্রি এর একটা পার্থক্য বলি। জাস্ট এখানে দেখো, আমার যে নন লিফ নোডে আইনস্টাইন নামে একটা এন্ট্রি আছে, সে আবার লিফ নোডেও আছে, অর্থাৎ ডাটাগুলো রিপিটেশন হচ্ছে, এখানে মোজার্ট আছে, এখানে রুটে গিয়ে মোজার্ট আছে। সো এই বি ট্রিতে কিন্তু এভাবে থাকে না, অর্থাৎ সে যদি রুট নোড বা নন লিফ নোডে থাকে, লিফের মধ্যে ওই ডাটাগুলো থাকে না। এইটা হচ্ছে একটা অন্যতম একটা ডিফারেন্স আর কি বি ট্রি এবং বি প্লাস ট্রি এর মধ্যে। আমি একটা বি ট্রি এর উদাহরণ দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা বি ট্রি এবং বি প্লাস ট্রি এর পার্থক্যটা। এই যে একটা বি ট্রি এর উদাহরণ। সো দেখো আমাদের যে এখানে যে লিফ নোডে যে এন্ট্রি গুলো আছে, এগুলো কোনো এন্ট্রি কিন্তু তোমার রুট নোডে নাই, অর্থাৎ ডাটা ডুপ্লিকেশন নাই। আর বি ট্রি এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে লিফ নোড সরাসরি রেকর্ডে পয়েন্ট করে আছে, তার রুট বা নন লিফ নোড গুলো কিন্তু রেকর্ডে পয়েন্ট করা ছিল না। কিন্তু বি ট্রি এর ক্ষেত্রে ভিন্ন, এখানে দুইটা পয়েন্টার আছে, এই লেফটের চেয়ে ছোট বা তার চেয়ে বড়গুলো ছোটগুলোকে পয়েন্ট করে আছে, এবং আরেকটা পয়েন্টার দিয়ে এ সরাসরি অরিজিনাল যে ডাটা ফাইল আছে ওই ডাটা ফাইলে পয়েন্ট করে আছে। অর্থাৎ আমাদের যে রুট নোড গুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল ডাটা ফাইলে পয়েন্ট করে থাকে।
লিফ তো থাকেই। এটা হচ্ছে বি ট্রি এর একটা আর কি পার্থক্য বি ট্রি এর সাথে বি প্লাস ট্রি এর। এক হচ্ছে ডুপ্লিকেসি নাই ডাটাগুলোর, আর একটা হচ্ছে এখানে রুট গুলো কিন্তু একদম অরিজিনাল ডাটা টেবিলে পয়েন্ট করে থাকতে পারে। তো এখন দেখো এরকম, এখানে দেখো বি ট্রি এর ক্ষেত্রে কিন্তু এখানে রুট গুলো কিন্তু ডাটার সাথে একদম পয়েন্ট করা নাই, যেটা সরি বি প্লাস ট্রি এ যেরকম বি প্লাস ট্রিতে এই রুট গুলো কিন্তু অরিজিনাল ডাটা রেকর্ডে পয়েন্ট করা নাই, যেটা বি ট্রিতে ছিল, আর এখানে ডাটাগুলো ইয়ে নাই। এটা হচ্ছে বি ট্রি এবং বি প্লাস ট্রি এর পার্থক্য। সো আমরা মোটামুটি তাহলে বি প্লাস ট্রি এর মধ্যে শুরুতে আমরা নোড স্ট্রাকচার জানলাম, পয়েন্টার এবং কি, এবং নোড স্ট্রাকচারের পরে আমরা আসলে কিছু বি ট্রি এর কিছু রুলস জানলাম, কোথায় কয়টা সার্চ কি থাকতে হবে, ভ্যালু থাকতে হবে, কার চিলড্রেন কয়টা থাকতে হবে অবশ্যই এটা জানলাম, এবং লিফ কিন্তু আমার সেম লেভেলে হতে হবে, এবং এটা কিন্তু বটম আপ অ্যাপ্রোচে হতে হবে। সো এরকম এই কন্ডিশনসগুলো দিয়ে আমরা বি প্লাস টি ফর্ম করলাম। এখন দেখো বি প্লাস টিতে একটা ইনসারশন দেখো, একটা ইনসারশনের উদাহরণ দেখলেই বুঝতে পারবা। সো একটা ইনসারশনের উদাহরণই দেখো। সো এরকম একটা বি প্লাস ট্রি আছে, এরকম একটা বি প্লাস ট্রি আছে। সো এখন এই বি প্লাস ট্রিটাতে আমরা অ্যাডামস নামে একটা ডেটা এন্ট্রি করতে যাব। অ্যাডামস নামে একটা ডাটা এই যে উপরে যে বি প্লাস ট্রি আছে এটাতে আমরা এন্ট্রি করবো। সো এটা বলেছি যে বটম আপ অ্যাপ্রোচ। তো অ্যাডামস নামে যখন ডেটা আছে দেখো এ আসবে এখানে, যেহেতু কিগুলো আমার সর্টেড অর্ডারে সার্চ কিগুলা, এই অ্যাডামসের জায়গা হবে এখানে, তাই না, অর্থাৎ ব্র্যান্ড এর আগে। সো কিন্তু এই যে নোটটা আছে এই নোটটা কিন্তু অলরেডি ফিল আপ, এই তিনটা সার্চ কি আছে। তো তাহলে এখানে কিন্তু আমরা অ্যাডামসকে তো সরাসরি রাখতে পারতেছি না, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে নোটটা আছে এই যে নোটটা আছে এই নোটটাকে আমরা ভেঙে দুইটা করে ফেলছি, একটা করে ফেলছি অ্যাডামস এবং ব্র্যান্ড, প্রথম দুটো এন্ট্রি দিয়ে একটা নোট করে ফেলছি, পরের দুটো এন্ট্রি দিয়ে অর্থাৎ এই যে পরে যে বাকি দুটো এন্ট্রি আছে নোডের মধ্যে অবশিষ্ট এটা দিয়ে আমরা আরেকটা নোট করে ফেলছি, এবং এই দুটো এন্ট্রির মধ্যে এই যে এই এন্ট্রিতে আছে এটিকে আমরা কোথায় নিয়ে গেছি, রুটে নিয়ে চলে গেছি, রুটে নিয়ে চলে গেছি। এটা হচ্ছে অ্যাডামসকে ইনসার্ট করার ফলে। সো এখন দেখো ক্যালি ফেরি যে আছে ওটার লেফট পয়েন্টটা তার চেয়ে ছোট পয়েন্টগুলোকে পয়েন্ট করে আছে, তার রাইট পয়েন্টটা তার চেয়ে সমান থেকে শুরু করে তার গ্রেটার দেন এগুলোকে পয়েন্ট করে আছে, ঠিক একইভাবে বাকি জিনিসগুলোই পয়েন্ট করা আছে। সো এটা কিন্তু আমরা বটম আপ অ্যাপ্রোচ একটা জিনিস দেখালাম। সো টিপিক্যাল এভাবে আসলে ইনসার্ট করতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে দেখো আসলে ওই নিয়ম মেনে দেখো এখানে এই উদাহরণটা এই জন্য দেখাচ্ছি, এই যে ট্রিটা আছে কিছুক্ষণ আগে যে আমরা যে ট্রিটা অ্যাডামসের পরে ইয়ে করলাম, এখন দেখো এই যে ল্যাম্পোর্ড নামে আরেকটা এন্ট্রি আসছে, দেখো ল্যাম্পোর্ড নামে আরেকটি এন্ট্রি আসার ফলে এটাকে আমরা কোথায় ইয়ে করব। সো এই এর আগে হবে জি এর পরে হবে। সো এই ল্যাম্পোর্ডটাকে ইনসার্ট করাইতে গিয়ে দেখো আমার নন লিফ নোডে কতগুলো চেঞ্জ আসছে, এবং আমার সরাসরি রুট পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে, দেখো রুটের মধ্যে ডাটা এন্ট্রি চেঞ্জ হয়ে গেছে। সো বি প্লাস টিতে ইনসার্ট করার সময় দেখা যায় কি যদি আমার ডিজাইন ভালো নয় অনেক সময় একদম অনেকগুলো চেঞ্জ নিয়ে আসা লাগে আর কি। সো এটা হচ্ছে বি প্লাস ট্রি এর একটা ইনসারশন। ঠিক একইভাবে ডিলিশনও আছে, তোমার যদি একটা এই যে এই এন্ট্রিটা এখান থেকে ডিলিট করে দিতে হয়, এই ডিলিট করে দিলে আমার লিফ নোডে কি কি চেঞ্জ আসছে, সো এগুলো এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। ওই লজিকগুলো ঠিক রেখে, এতক্ষণ পর্যন্ত যে লজিকগুলো বললাম সেগুলো ঠিক রেখে। সো আমরা বি প্লাস ট্রি সম্পর্কে জানলাম, বি প্লাস ট্রি সম্পর্কে অনেক কিছু জানলাম। এরপরে দেখো আমরা বি ট্রিও একটু করে দেখালাম। এরপরে চলে আসো হ্যাশিং এ, চলে আসো ইন্ডেক্সিং এর পর হ্যাশিং। সো ইন্ডেক্সিং এর যে সিকোয়েন্সিয়াল যে ইন্ডেক্স গুলো দেখলাম, এখানে আমরা দেখলাম ডেন্স ইন্ডেক্স, প্রাইমারি ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স, ডেন্স ইন্ডেক্স, স্পার্স ইন্ডেক্স, মাল্টি লেভেল ইন্ডেক্স, বিটি, বি প্লাস ট্রি। সো এর বাইরে গিয়ে দেখো আমরা যে সেকেন্ডারি ইন্ডেক্স যেটা হচ্ছে এটা হ্যাশিং।
আমরা তাহলে হ্যাশিং টেকনিকে চলে যাই। তো শুরুতে দেখো হ্যাশিংটা কি। তো আমরা বলেছি যে আসলে একটা হ্যাশ ফাংশন থাকে, এই হ্যাশ ফাংশনের উপর বেস করে ওই রেকর্ডগুলোকে, সার্চ কিগুলোকে বিভিন্ন বাকেটে রাখা হয়। বাকেট হচ্ছে কি একটা স্টোরেজ, এটা একটা ডিস্কের ব্লকও হতে পারে, কয়েকটা ব্লক মিলেও হতে পারে। সো দেখো একটা হ্যাশ ফাংশনের উপর বেস করে আমার সার্চ কিগুলোকে আমরা কিছু বাকেটে অর্গানাইজ করে ফেলবো। এই বাকেটগুলো একটা ডিস্কের ব্লকও হতে পারে। সো এখন দেখো আমরা একটা উদাহরণে যাই। ঠিক একই রকম দেখো আমার এখানে মোটামুটি 8টা বাকেট আছে। তো কিছু এন্ট্রি আছে, ধরো আমার যে কোনো একটা আননোন হ্যাশ ফাংশন আছে, ওই হ্যাশ ফাংশনের ভিতর কিছু লজিক আছে। এখন ওই হ্যাশ ফাংশনটা মিউজিক নামে একটা যখন এন্ট্রি আমি দিব, হ্যাশ ফাংশনটা কিছু একটা ক্যালকুলেট করে আমাকে ভ্যালু দিল 1। ঠিক হিস্ট্রি যখন আমি হ্যাশ ফাংশনের ভিতর করলাম, আমাকে কিছু একটা জিনিস ক্যালকুলেট করে আমাকে ভ্যালু দিল 2। তার মানে এই যে মিউজিক যাবে 1 নাম্বার বাকেটে, এই যে হিস্ট্রি যাবে আমার সেকেন্ড যে বাকেট আছে সেটাতে। 1 নাম্বার বাকেটে চলে গেল মিউজিক, হিস্ট্রি চলে গেল সেকেন্ড যে বাকেটে আছে। ঠিক ফিজিক্স চলে যাবে 3 নাম্বার বাকেটে, অর্থাৎ আমার ফিজিক্স এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং চলে গেল আমার 3 নাম্বার বাকেটে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমার এন্ট্রিগুলোর উপর যে কোনো একটা হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করে আমরা ওই এন্ট্রিগুলোকে আমরা বিভিন্ন বাকেটে ভাগ করে ফেলছি। এটা হচ্ছে আমার এক কথায় যদি বলি হ্যাশিং। এই থিওরিগুলো তোমরা একটু পড়ে নিও। তো এই হ্যাশ ফাংশন ডিজাইন করার কিছু নিয়ম আছে। আমরা যে হ্যাশ ফাংশন বললাম, একটা আইডিয়াল হ্যাশ ফাংশনকে অবশ্যই ইউনিফর্ম এবং র্যান্ডম হতে হবে। সো একটু করে দেখো, এখানে এই বাকেটে মোটামুটি 3টা এন্ট্রি চলে আসছে, কিন্তু এই বাকেটটা ফাঁকা। সো আমার ডিস্ট্রিবিউশনটা ঠিক এক্স্যাক্টলি ভালো হয় নাই, দেখে বোঝা যাচ্ছে আর কি, অর্থাৎ আমার হ্যাশ ফাংশন ডিজাইনটা ভালো হয় নাই। ঠিক একইভাবে সে ফর এক্সাম্পল তোমাদের ক্লাসে 50 স্টুডেন্টস আছে। তো আমি কি করলাম, সবার নামের ক্যাপিটাল লেটার, সে ফর এক্সাম্পল হাসনাতের নামের ক্যাপিটাল লেটার যদি এইচ হয়, এবং আমার বাকেট যদি অ্যালফাবেট অনুযায়ী থাকে, তাহলে এ টু জেড এর জন্য 26টা বাকেট থাকে। আমার প্রত্যেকের নামের ক্যাপিটাল লেটার যা যেটা সেটাকে আমি ওই বাকেটে লিখে দিব। তো হাসনাতের আসলে এইচ তম বাকেটে গিয়ে থাকলো আমার নামটা। এখন দেখো আমরা যদি এরকম 50টা স্টুডেন্টের নাম দিয়ে আমরা ফিল আপ করি, দেখবা আমাদের দেশে কিছু কিছু অ্যালফাবেট দিয়ে আসলে নাম শুরু হয় না। লাইক তোমার হয়তো এক্স দিয়ে কারো নামের প্রথম অক্ষর হয় না, বা কিউ দিয়ে কম শুরু হয়। দেখা গেল কিছু কিছু বাকেট যাদের আছে, সে ফর এক্সাম্পল এইচ দিয়ে আসলে হাসান হতে পারে, হাসনাত হতে পারে, এরকম হাসনাইন হতে পারে, অনেক ধরনের নাম হতে পারে। তো দেখা গেল এইচ বাকেটটা একদম ফিল আপ হয়ে গেল, কিন্তু কিছু কিছু বাকেটে আসলে কোনো ডেটাই নেই। তার মানে আমার এই যে হ্যাশ ফাংশন আমি ডিজাইন করলাম, হ্যাশ ফাংশনের লজিকটা ছিল যে যার ক্যাপিটাল লেটার যেটা তাকে ওই বাকেটে দিব। তার মানে আমার এই হ্যাশ ফাংশনের ডিজাইনটা ভালো হয় না, অর্থাৎ এই বাকেটগুলো ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম এবং র্যান্ডম হয় না। তার মানে এই যে আইডিয়াল হ্যাশ ফাংশন আছে, একটা হ্যাশ ফাংশন যদি আইডিয়াল হতে হয় তাকে অবশ্যই ইউনিফর্ম এবং তার ইয়াটা র্যান্ডম হতে হবে। তো এখন ইউনিফর্ম এবং র্যান্ডম এই দুটার মানে কি, আমি যে একটা উদাহরণ দিলাম, সো মোটামুটি এটা দিয়ে তোমরা কিছুটা ধরতে পারছো। তো দুটার মিনিং কাছাকাছি। দেখো যে ইচ বাকেট ইজ অ্যাসাইন্ড দ্য সেম নাম্বার অফ সার্চ ভ্যালুজ ফ্রম সেট অফ অল পসিবল ভ্যালুজ। তো মোটামুটি আমরা এমন ভাবে হ্যাশ ফাংশনটা ডিজাইন করার চেষ্টা করব যাতে আমার মোটামুটি প্রত্যেকটা বাকেটেই মোটামুটি আশেপাশে সেম সংখ্যক ভ্যালু পায়। ঠিক র্যান্ডমও একই অবস্থা। দেখো যে অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা সার্চ কি ভ্যালু মোটামুটি যাতে সেম নাম্বার অফ রেকর্ড থাকে, এটাই বলা হয়েছে। সো এইভাবে আমরা একটা আইডিয়াল হ্যাশ ফাংশন ইউনিফর্ম এবং র্যান্ডম হতে হবে, এটা কেন এটা বললাম। এখন দেখো আরেকটা জিনিস আছে এখানে। দেখো বাকেটের মধ্যে ইনসাফিসিয়েন্ট বাকেট, যখন বাকেট আসলে সাফিসিয়েন্ট না, তো স্কিউ বাকেট, বা একটা হচ্ছে গিয়ে তোমার ওভারফ্লো বাকেট, অর্থাৎ একটা বাকেটের মধ্যে যদি না হয় দেন আরেকটা বাকেট করা লাগবে। এখানে দেখো দুটো ওভারফ্লো বাকেট দেখা হয়েছে, অর্থাৎ একটা বাকেটে
বেশি ডেটা হয়ে গেলে দেন এগুলো একটা ওভারফ্লো হয়ে গেছে, এটা হচ্ছে আমার ওভারফ্লো বাকেট। আচ্ছা, এরপরে দেখো হ্যাশ ইন্ডেক্স আসো। হ্যাশ ইন্ডেক্স, আমরা হ্যাশ ফাংশন সম্পর্কে জানি। এখন দেখো ওই হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করে আমরা আসলে ইন্ডেক্সিং করতে পারি। আমরা যেরকম আগে বিভিন্ন আইডি বা বিভিন্ন প্যারামিটার অ্যাট্রিবিউটের ইন্ডেক্সিং করেছি, ঠিক একইভাবে হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করে আমরা ইন্ডেক্স করতে পারবো। এটা হচ্ছে আমাদের হ্যাশ ইন্ডেক্স। তো এখানে হ্যাশ ইন্ডেক্স নিয়ে মোটামুটি কিছু কথাবার্তা বলা আছে, যে হ্যাশিং যদি বুঝো তোমরা মোটামুটি এটা বুঝতে পারবা, খুব একটা টাফ হবে না। একটা উদাহরণে চলে যাই আসলে হ্যাশ ইন্ডেক্সের। আমরা হ্যাশ ইন্ডেক্সটা কিভাবে করলাম, এটা হচ্ছে আমার ডাটাবেজে অরিজিনাল একটা রেকর্ড আছে। তো আমরা যে কোনো একটা হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করে আমরা ডাটাগুলোকে, সার্চ কি গুলোকে হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করে সার্চ কি গুলোকে বাকেটে নিয়ে আসছি। তো এখানে হ্যাশ ফাংশনটা অর্থাৎ লজিক হচ্ছে এই যে আইডি গুলো আছে, আইডি গুলোকে ইন্ডিভিজুয়ালি নাম্বারগুলো যোগ করে তার মডুলাস 8, মডুলাস 8 সে ফর এক্সাম্পল এখানে 7 6 যোগ করলে 13, 13 7 20 26 32, 32 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তার ভাগ শেষ হবে 0, এই জন্য এই আইডিটা এখানে। ঠিক একইভাবে দেখো 5 4 9 14 20 25, সো 25 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, আমাদের আসলে 3 বার যদি করি 24 হয়, তাহলে ভাগশেষ থাকে 1। ঠিক একইভাবে এই বাকেটে সাজাইছি তার মডুলাস, অর্থাৎ যে সামেশন হবে তার মডুলাস 8 করে যেখানে যায়, ঠিক একইভাবে আমরা মোটামুটি এই কয়েকটা 8টা বাকেটে সাজাইছি। এর মধ্যে দেখো একটা বাকেটে ওভারফ্লো হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে। পরবর্তীতে দেখো এই যে এই পয়েন্টগুলো সরাসরি ইন্ডেক্সটা অরিজিনাল রেকর্ডে পয়েন্ট করে আছে। একটা জিনিস আমরা বলেছিলাম যে, তোমাদের মনে আছে কিনা জানি না, সেকেন্ডারি ইন্ডেক্স নামে একটা জিনিস পড়েছিলাম। তো হ্যাশ ফাংশনটা আসলে সেকেন্ডারি ইন্ডেক্স, যেটা সিরিয়ালি না থেকে অন্য যে কোনো অর্ডারে সাজানো থাকে। তো এটা আসলে হ্যাশ ফাংশন দিয়ে আমরা অন্য আরেকটা অর্ডারে সাজাই ফেলছি, এটা সেকেন্ডারি ইন্ডেক্স বলা যায়। তো এটা হচ্ছে কি আমার একটা হ্যাশ ইন্ডেক্সের উদাহরণ, যে হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করে আমরা সার্চ কিগুলোকে বিভিন্ন বাকেটে ডিস্ট্রিবিউট করে ফেলছি, এটা হচ্ছে হ্যাশ ইন্ডেক্স। তো এখন দেখো আমরা যাবো এরপরে ডাইনামিক হ্যাশিং এ যাব। এটা হচ্ছে এতক্ষণ যেটা দেখালাম এটা হচ্ছে স্ট্যাটিক হ্যাশিং। সো ডাইনামিক হ্যাশিং এ দেখো আমরা শুরুতে যদি আমাদের ইনিশিয়াল বাকেট যদি কম হয়, আমাদের তো আসলে ডাটা তো আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? সো ডাটা যখন বাড়বে তখন আমাদের অনেকগুলো ওভারফ্লো হয়ে যাবে। আমরা যদি ইনিশিয়ালি এরকম ডিজাইন করে ফেলি, পরবর্তীতে ডাটা যখন বাড়তে থাকবে তখন আমাদের আসলে বাকেটগুলো ওভারফ্লো হয়ে যাবে, আমরা যদি ইনিশিয়ালি বাকেট সংখ্যা ফিক্স করে দিই। ঠিক একইভাবে আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করে বাকেট সংখ্যা বাড়াই দিই, ডাটা যদি ওইভাবে না বাড়ে, আমার ওই যে বাকেটের জন্য আমার স্পেসের ইয়া হয়ে গেল, স্পেস ওয়াস্ট হলো এবং অনেকগুলো বাকেট দেখা গেল খালি থেকে গেল, এটাও ঠিক না। তো তাহলে আমরা যদি আবার ডাটাবেসটা যদি ডাটা কোনো কারণে স্ট্রিং হয়ে যায়, কমে যায়, তা আমাদের স্পেস আবার ওয়াস্ট হবে। সো এটা হচ্ছে স্ট্যাটিক হ্যাশিং এর একটা ড্রব্যাক আর কি, যে আমি একটা বাকেট ফিক্স রেখে যদি করি তাহলে ওভারফ্লো হবে, বাকেট যদি আবার বাড়াই ফেলি ওয়াস্ট হবে, ডাটাবেস কোনো কারণে ছোট হয়ে গেলে বাকেট ওয়াস্ট হবে। তো এই জিনিসটা থেকে বোঝা যায় যে আমাদের এরকম একটা জিনিস উচিত, যে আসলে ডাটা যত বাড়তে থাকবে বা কমতে থাকবে, অটোমেটিক্যালি সেটা হ্যাশ ফাংশন বা এগুলো মডিফাই হতে থাকবে, অর্থাৎ এটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে পারবে। তো এই জন্য এখান থেকে আসে ডাইনামিক হ্যাশিং। দেখো এটা হচ্ছে গুড ফর ডেটাবেস দ্যাট গ্রোস এন্ড শ্রিঙ্কস ইন সাইজ। সো ডাটাবেস গুলো যদি আমার খুব দ্রুত গ্রো করে অথবা ছোট হয়ে যায়, এটার জন্য গুড। এটা হ্যাশ ফাংশনকে আসলে ডাইনামিক্যালি মডিফাই করতে সাহায্য করে। তো এটা কিভাবে করে, সেটা হচ্ছে এক্সটেন্ডেবল হ্যাশিং যেটা আছে, এটা হচ্ছে ডাটাবেস যদি বাড়ে কমে, অর্থাৎ ডাটাবেসে যদি রেকর্ডের সংখ্যা বাড়ে অথবা কমে, অটোমেটিক্যালি হ্যাশ ফাংশন সেটা অ্যাডাপ্ট করে নিতে পারবে। সো এখানে এটা হচ্ছে আমরা বি এর মান হচ্ছে 32, একটা নাম্বার দিয়ে আমরা এই কাজটা করব। সো এখানে আই এর মান হবে আমার 0 থেকে শুরু করে বি পর্যন্ত। সো প্রতিবারের ডাটা যদি বেড়ে যায় আমরা এক এক করে বাড়াবো, এক এক করে বাড়ালে তাহলে আমার বাকেটের সাইজ 2 টু দি পাওয়ার আই বেড়ে যাবে, আই সংখ্যক বেড়ে যাবে। সে ফর এক্সাম্পল আমার ডাটা যদি 5টা থাকে,
তাহলে আমার 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ এতগুলো বাকেট দিয়ে হয়ে যাবে। আরো যদি বেড়ে যায় আমি একটা বিট বাড়ায় দিব, 2 টু দি পাওয়ার 4 যদি হয়ে যায় বাকেট আরো বেড়ে যাবে। তো ঠিক একইভাবে আরো ডাটা বাড়লে 2 টু দি পাওয়ার 5 করে দিব, এইভাবে আমার বাকেট বেড়ে যাবে। আর যদি স্ট্রিং করে ফেলে এক বিট করে কমাই দিব। সো এই বি এর সাপেক্ষে আমরা এই এক্সটেন্ডেবল হ্যাশিং এটা হচ্ছে ডাইনামিক্যালি আমার ইয়ে করবে, অর্থাৎ ডাটাবেস যদি খুব লার্জলি গ্রো করে অথবা স্ট্রিং করে তাহলে আমার এই ডাইনামিক হ্যাশিংটা উপকার হবে। সো এখানে আমার আই বিট গুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে কিভাবে ডাইনামিক্যালি বাকেটের সংখ্যা বাড়তেছে। সো এই গেল তোমার ডাইনামিক হ্যাশিং। এখানে দেখো এরপরে ডাইনামিক হ্যাশিং এর পরে দেখো কিছু কথাবার্তা বলা আছে, কিছু কম্পারিজন দেওয়া আছে, অর্ডার ইন্ডেক্স, হ্যাশিং এগুলোর মধ্যে ডিফারেন্স। এরপর দেখো বিটম্যাপ ইন্ডেক্স। বিটম্যাপ ইন্ডেক্স এটা হচ্ছে গিয়ে কিছু অ্যাট্রিবিউটকে আমরা স্পেসিফিক কিছু নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব, এটাই হচ্ছে গিয়ে বিটম্যাপ ইন্ডেক্স। এই বিটম্যাপ মানে হচ্ছে গিয়ে অ্যারে অফ বিট, অর্থাৎ কিছু বিট দিয়ে বা কিছু নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব। বিটম্যাপ মানে হচ্ছে গিয়ে অ্যারে অফ বিট। সো এখানে দেখো আমার জেন্ডার মেল এবং ফিমেল, তাই না? সো আমরা মেলকে একটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ফিমেলকে আরেকটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এটাই হচ্ছে গিয়ে আমার বিটম্যাপ ইন্ডেক্স। সো আমরা আসলে অনেক দ্রুত অনেক কিছু পড়ে গেছি, কতটুকু বুঝছো কিনা জানি না। তোমরা মেইন বইটা অবশ্যই পড়বা, পুরোটুকুই আর কি। সো আমরা মোটামুটি আমি এট এ গ্ল্যান্স যদি বলি তাহলে আমরা এই চ্যাপ্টারটা থেকে আসলে কি শিখলাম আর কি শিখলাম। সো প্রথমে আমরা শুরু থেকে গিয়েই ইন্ডেক্সিং, হ্যাশিং জানলাম, বিভিন্ন ধরনের প্রথমে বেসিক কনসেপ্ট জানলাম কি দিয়ে ম্যাট্রিক্স দিয়ে করা হয়। ইন্ডেক্সিং হ্যাশিং এর মধ্যে কিছু ডেফিনেশন জানলাম, অর্ডার ইন্ডেক্স, প্রাইমারি ইন্ডেক্স যেটাকে ক্লাস্টারিং ইন্ডেক্স বলে, সেকেন্ডারি ইন্ডেক্সকে নন ক্লাস্টারিং ইন্ডেক্স বলে, ইন্ডেক্স সিকুয়েন্সিয়াল ফাইল কি সেটা জানলাম। এর পরবর্তীতে ডেন্স ইন্ডেক্স, স্পার্স ইন্ডেক্স এগুলো জানলাম। পরবর্তীতে আমরা মাল্টি লেভেল ইন্ডেক্সে চলে গেলাম। মাল্টি লেভেল ইন্ডেক্স থেকে চলে গেলাম আমরা আসলে বি ট্রি এবং বি প্লাস ট্রিতে। তো বি ট্রি এবং বি প্লাস ট্রি জানতে গিয়ে আমরা আসলে নোড স্ট্রাকচার জানলাম। নোড স্ট্রাকচার জানার পরে এই স্লাইডটা দিয়ে নোড স্ট্রাকচার জানলাম। এরপরে এই বি ট্রি ফর্ম করতে গেলে কিছু কন্ডিশন জানলাম, তো ইয়ে করতে হয়। বি ট্রি এবং বি প্লাস ট্রি এর পার্থক্য জানলাম, বি ট্রি কিভাবে কনস্ট্রাক্ট করে সেটা জানলাম। তার পরবর্তীতে ইনসার্ট এবং ডিলিট করলে কি ধরনের চেঞ্জ আসে সেটা জানলাম। হ্যাশিং জানলাম, হ্যাশ ফাংশন কি জানলাম, একটা হ্যাশ ফাংশন কেন আইডিয়াল এবং র্যান্ডম হতে হয় সেটা জানলাম। এর পরবর্তীতে আমরা যেটা জানলাম যে আসলে ডাইনামিক হ্যাশিং কেন এবং বিটম্যাপ ইন্ডেক্স এগুলো জানলাম। তার চেয়ে আরেকটা জিনিস আমরা মোটামুটি ড্র করে, যদি আমার ড্রয়িং খুব একটা ভালো হয় নাই, জানার চেষ্টা করলাম ডাটা স্ট্রাকচার, ডাটাবেজের মধ্যে পার্থক্য কোথায়। ইন্ডেক্সিং গুলো আমরা যে একটা ডিস্কের মধ্যে রাখি সেখানেও কিন্তু মেমোরি যায় সেটা দেখালাম, এবং কিভাবে ডাটাগুলো একটা ডিস্কে সেভ রাখা হয় সেটা জানলাম। কিভাবে ইন্ডেক্সিং বা বি প্লাস ট্রি এগুলো সার্চিংটাকে ফাস্টার করে সেটাও আমরা মোটামুটি দেখলাম। আমার আজকে ক্লাস এতটুকুই। আমার আরেকটা ইয়ে থাকবে যে তোমরা এই যে মেইন বই যেটা আছে, এই মেইন বইয়ের যেটা আছে মেইন বইটা অবশ্যই পড়বা, এই চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে পড়বা। একটু বলে নিই, তোমাদের কোশ্চেন গুলো একটু পরে নিচ্ছি, আমি দ্রুত গেছি। আর আমার রিলেটেড যে রিসোর্স গুলো আছে এগুলো আমি শেয়ার করে দেব। এটা কথা ছিল স্যার। আচ্ছা একটু পরে আমি রেকর্ডিংটা অফ করে দিই, দেন